আচ্ছা, আরেকটা একেবারে কথা বলো তো, শোনা যাচ্ছে? একজন অ্যান্সার দাও। হ্যাঁ, কিছু একটা বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো চলো স্টার্ট করছি আমাদের ক্লাস। আজকে খুব একটা বড় ক্লাস নেব না, বিরাট কিছু ক্লাস নেব না। একটা কনসেপ্ট নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব, সেটা হচ্ছে বলের ভ্রামক বা টর্ক। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল পয়েন্ট হবে বলের ভ্রামক এবং টর্ক। তোমাদের দুটো কথা জানিয়ে রাখি, তোমাদের অনলাইন ক্লাসে আমি পড়িয়েছিলাম ভরকেন্দ্র এর আগের দিন। এই ভরকেন্দ্র, সেন্টার অফ মাস আর এই টর্ক আজকে যেটা পড়ানো হবে, এইগুলোর সমস্ত প্রবলেম অফলাইন ক্লাসে আমরা ডিসকাস করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ মিউট করে রাখো। প্লিজ সবাই মিউট করে রাখো। প্রয়োজন পড়লে আনমিউট করে কথা বলবে, নয়তো মিউট করে রাখো, নয়তো তোমাদের বুঝতে আমার কথা শুনতে অসুবিধা হয়। তো চলো শুরু করছি বলের ভ্রামক। বলের ভ্রামক বা টর্ক করার জন্য আমাদের দুটো কনসেপ্ট প্রথমে জানতে হবে। একটা হচ্ছে দৃঢ় বস্তু কাকে বলে, রিজিড বডি। দৃঢ় বস্তু এর কনসেপ্ট তোকে আগের দিনে আমি একটু আলোচনা করে দিয়েছি। দেখ, তোদের আমি বলেছিলাম আগের দিন বিন্দু বস্তু আর বিস্তৃত বস্তু, পয়েন্ট অবজেক্ট বা পয়েন্ট মাস আর ডিস্ট্রিবিউটেড অবজেক্ট বা ডিস্ট্রিবিউটেড মাস। ঠিক, আমরা বলেছিলাম সেন্টার অফ মাসের কনসেপ্ট বা সেন্টার অফ মাসের ধারণা একটা বিশেষ বিন্দুর ধারণা, যেখানে সমস্ত বাহ্যিক বল কাজ করলে তার ত্বরণ হয়। এই যে এই ফর্মুলাটা তোদের খাতায় সবার আছে এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, যে কেবলমাত্র বাহ্যিক বলের দ্বারাই, বাই অনলি এক্সটার্নাল ফোর্স সেন্টার অফ মাস ক্যান বি অ্যাক্সিলারেটেড। কেবলমাত্র বাহ্যিক বল দ্বারাই ভরকেন্দ্রের ত্বরণ সম্ভব। এই ভরকেন্দ্রের ধারণটাই ছিল একটা বিস্তৃত বস্তুর জন্য, যার একটা নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, যে এই প্রকৃতির কিছুটা স্থান দখল করে থাকে। এই বিস্তৃত বস্তুর মধ্যে দৃঢ় বস্তু বা রিজিড বডি হচ্ছে তারা, মন দিয়ে শুনবি, যাদের শেপ আর সাইজ সময়ের সাথে সাথে চেঞ্জ করা যায় না। দৃঢ় বস্তুর ডেফিনেশন কি যদি কেউ জিজ্ঞেস করে, দৃঢ় বস্তু হচ্ছে সেই সমস্ত বস্তু যারা সময়ের সঙ্গে সঙ্গে, যাদের আকার এবং আকৃতি, আয়তন দুটোই সেম থাকে। শেপ অ্যান্ড সাইজ রিমেন্স কনস্ট্যান্ট আন্ডার এনি কাইন্ড অফ ফোর্স। যে কোনো বলের অধীনে এর আকার ও আয়তন ধ্রুবক থাকে, একেই বলে দৃঢ় বস্তু। আচ্ছা, সোমা বলে কেউ একজন আছো, কাইন্ডলি মিউট করো ভাই, মিউট করতো। সোমা বলে কে আছে? করেছিস? ঠিক আছে। যে কোনো বলের অধীনে আকার ও আয়তন ধ্রুবক থাকে। মানে কি? মানে মনে কর যে তোরা ওই একটা বিরাট বড় পাথরের টুকরো, গ্রানাইট পাথর, এই যেটা মনে কর একটা গ্রানাইট পাথরের টুকরো। তোরা ওই রেল স্টেশনে পাথরগুলো দেখেছিস তো? রেল স্টেশনের পাথরগুলো হচ্ছে গ্রানাইট পাথর। এই গ্রানাইট পাথরকে তুই ভাঙতে পারবি ফোর্স দিয়ে? ভাঙা যাবে, কিন্তু বিশাল অ্যামাউন্টের ফোর্স লাগবে। ধর তোকে যদি শিলা, যেগুলোকে বলে পাথর, যেগুলো তোর ঘাটশিলায় রয়েছে, তারপরে এই ছোট নাগপুর মালভূমির বিভিন্ন অঞ্চলে যে পাথর রয়েছে, ওই পাথরগুলোকে হাত দিয়ে ঘুষি মেরে ভাঙতে পারবি? কিংবা সে ফর এক্সাম্পল এই যে রেল লাইন গুলো রয়েছে, ইস্পাতের যে রেল ট্র্যাক, ওই ট্র্যাকটাকে ভাঙতে পারবি? ট্র্যাকটাকে যদি ভাঙতে হতো, যে কেউ যে কোনো সময় তোর ধর কারোর সাথে বাড়িতে ঝগড়া হয়েছে, গিয়ে রাগ করে ট্র্যাকটা কেটে দিয়ে চলে গেল, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট মরে গেল, তাই হতো, অত সোজা। এগুলো হচ্ছে নিয়ার অ্যাবাউট প্রায় রিজিড বডি। এগুলোকে ভাঙা যায়, পৃথিবীতে এমন কোন বস্তু নেই যাকে ভাঙা যায় না। কিন্তু এই পাথরটাকে ভাঙতে বা ওই পাথরগুলোকে ভাঙতে হিউজ ফোর্স লাগে। ধর আমি যদি কথার কথা বলি, একটা কাদা মাটির তাল, কাদা মাটির তাল, এই কাদা মাটির তাল যেটা দিয়ে ঠাকুর বানায়, সেখানে বুড়ো আঙ্গুল দিয়ে তুই হালকা প্রেসার দিবি, 2 নিউটন, 1 নিউটন, ও এর মতো শেপ চেঞ্জ করে ফেলবে, নিজের মতো আলাদা আলাদা শেপ চেঞ্জ করে থাকবে। তুই বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটা পাথরকে ঘোরাতে পারবি না। সেই পাথরটাও হয়তো ভাঙবে যদি ওই পাথরটায়
1,00,000 নিউটন ফোর্স বা 10,000 নিউটন ফোর্স দেওয়া হয় তন্ন। মানে জেনে রাখো, বিজ্ঞানের ভাষায়, প্রকৃত অর্থে প্রকৃতির ভাষায়, বিজ্ঞানের ভাষায় কেউই সম্পূর্ণ দৃঢ় নয়। নো ওয়ান ক্যান বি রিজিড পারফেক্টলি। তার কারণ এমন একটা না একটা সমাজ, এই পৃথিবীও, এই পৃথিবীর ওপরে যদি বিশাল আকারের কোনো উল্কা এসে পড়ে, এই পৃথিবীও ফেটে চৌচির হয়ে যাবে। ঠিক? তাও আমরা তাহলে দৃঢ় বস্তুর সংজ্ঞাটা লিখবো কেন? যে আমরা যে ফোর্সের মধ্যে কথা বলছি, ধর আমরা যে মেকানিক্সের জগতে থাকি, 200, 250, 500, 1000 নিউটন, 2000 নিউটন, 5000 নিউটন ফোর্স, সেই ফোর্সের আন্ডারে মানে আমরা যেটুকু জায়গায় আলোচনা করব, সেইটুকু জায়গায় এদের আকার এবং আয়তন পরিবর্তন হবে না। বোঝা গেল? তাই দৃঢ় বস্তুর সংজ্ঞা আমরা সেফলি এটা লিখে রাখবো, দৃঢ় বস্তু মানে যে বস্তুর আকার এবং আয়তন যে কোনো বলের অধীনে, আমরা সেফলি এটা বলতে পারি, অ্যাকচুয়ালি যে কোনো বলের অধীনে নয়, যে কোনো বলের অধীনে ধ্রুবক থাকে। পারফেক্টলি দৃঢ় বস্তু তাকেই। বোঝা গেল? এইবার এই দৃঢ় বস্তুতেই একটা সমস্যা চলে আসে, মন দিয়ে দেখ। তোরা তোদের ঘরে মাথার ওপর যে পাখাটা ঘুরতে দেখছিস, এই পাখাটার আকার এবং আকৃতি কি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে? ধর তুই নতুন পাখাটা কিনে আনলি, যে আকার, যে সাইজ, ব্লেডের যেরকম সাইজ ছিল, ব্লেডগুলো যেরকম দেখতে ছিল, পাখাটা লাগালি, ফ্যান চালালি, ফ্যান চালিয়ে দিয়ে বন্ধ করলে ওটাকে অন্যরকম দেখতে হয়ে যাবে? হবে না তো? তার মানে পাখাকে আমাদের এই রিজিয়নে আমরা একটা দৃঢ় বস্তু বা রিজিড বডি হিসেবে ভাবতে পারি। ঠিক? বোঝা গেছে? এই দৃঢ় বস্তুর যে গতি, পাখার গতিটাকে আমরা কি গতি বলবো? পাখার গতি, পাখার ভরকেন্দ্রের কি কোনো ত্বরণ আছে? আমি যদি জিজ্ঞেস করি, এটা ধর তোর বাড়ির ছাদ বলছি, তোর বাড়ির কি বলে রুফ, হ্যাঁ ছাদই, রুফ থেকে মনে করে এই পাখাটা ঘুরছে। আমার প্রশ্ন, এই পাখাটার সেন্টার অফ মাস আছে নিশ্চয়ই কোথাও একটা? এই সেন্টার অফ মাসের কোনো ত্বরণ আছে কি? পাখাটার সেন্টার অফ মাসের ত্বরণ থাকলে সারা ঘর জুড়ে পাখাটা ঘুরতো, ভালো লাগতো দেখতে সেটা? না, পাখাটার সেন্টার অফ মাসের কোনো ত্বরণ নেই। তাহলে একটু বলতো দেখি, পাখার ওপর নেট এক্সটার্নাল ফোর্স কত? পাখার ওপর নেট এক্সটার্নাল ফোর্স 0। ঠিক, একদম ঠিক। পাখার একদম বাস্তব কথা, এর ভরকেন্দ্রের কোনো রৈখিক ত্বরণ নেই, ভরকেন্দ্র একই জায়গায় দাঁড়িয়ে আছে, তাই এর এ 0। আর আমরা এর আগের দিনই পড়েছি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এ যদি 0 হয় তাহলে এফও 0 হবে, স্বাভাবিক ব্যাপার। এর ওপর নেট ফোর্স 0, তো এর ওপর নেট ফোর্স যদি 0 হয় তাহলে তো এ এক জায়গায় দাঁড়িয়ে থাকতো। তুই সুইচটা দিয়ে কি করলি? তুই সুইচটা দিয়ে কি করলি ভাই? আর সুইচ দেওয়ার পরে নেট ফোর্স 0, দেওয়ার আগেও নেট ফোর্স 0। এর মধ্যে এখন, হ্যাঁ বলো, দুধ কি বলছো তুমি? এক্সটার্নাল ফোর্সই তো নেই, ইন্টারনাল ফোর্স থাকতে পারে। তুমি তো পুরো উল্টো জিনিসটা শিখেছো। ফর্মুলা তো এটা, এইটা তো ফর্মুলা, যে সেন্টার অফ মাসের ত্বরণ তৈরি করে শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স। এবার বলো, পাখার সেন্টার অফ মাসের ত্বরণ আছে 0, তাহলে এক্সটার্নাল ফোর্স কত? পাখাটার উপর এক্সটার্নাল ফোর্স নেই তো, তা তুই সুইচটা দিয়ে কি করলি? হ্যাঁ, কি করে দিলি? এক্সটার্নাল ফোর্স তো 0, গতি দিলি কি করে? ত্বরণ তো 0। শুনে নাও, এইখানেই আমরা একটা নতুন গতির সন্ধান পাবো, যেটা আমাদের একটু মন দিয়ে বুঝতে হবে। ঠিক, পাখাটার ত্বরণ 0, রৈখিক ত্বরণ 0, লিনিয়ার অ্যাক্সিলারেশন 0। ঠিক, এই জন্য বাহ্যিক বলও 0, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, এক্সটার্নাল ফোর্স তো 0। কিন্তু পাখাটার কৌণিক ত্বরণ আছে, ও ঘুরছে। তন্ন পাখাটার মধ্যে একটা অন্যরকম গতি আছে, যেটা রৈখিক গতি নয়, যেটা পাখাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, পিছিয়ে নিয়ে যাচ্ছে না, একই জায়গায় দাঁড় করিয়ে বারবার ঘুরছে। এবং এই গতিকে আমরা নাম দেব ঘূর্ণন গতি। কি নাম নেব? বা রোটেশনাল মোশন। একটা ব্যাপারে তোরা শিওর হয়ে গেলি তো, এমন একটা গতি সম্ভব যেই গতির ক্ষেত্রে বাহ্যিক বল 0, তবুও জিনিসটা ঘুরছে। এটা তোদের প্রথম শকিং জিনিস, যেটা তোদের খেয়াল করা উচিত সবার আগে, যে স্যার পাখাটা ঘুরছে, পাখাটার মধ্যে গতি আছে, কিন্তু তবুও পাখাটার রৈখিক ত্বরণ 0 বা বাহ্যিক বল 0। তা তোকে যদি কেউ জিজ্ঞেস করে বাহ্যিক বল 0 তবুও একটা বস্তু গতিশীল, এটা কি হতে পারে? উত্তর হ্যাঁ, হতে পারে। আমাদের যে ধারণা আমরা পড়েছিলাম সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম,
সেই ধারণা আমাদের নতুন করে ভাবতে হবে। একটা নাগরদোলা ঘুরছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই নাগরদোলায় নেট 4-0, তার কারণ নাগরদোলার সেন্টার অফ মাসের কোনো ত্বরণ নেই। নাগরদোলা কি পুরো মেলাটা জুড়ে ঘুরছে? এখানে জিলিপির দোকানের সামনে নাগরদোলাটা ছিল, তুই উঠলি, হঠাৎ করে ওটা চলে গেল দুমুখওয়ালা মানুষের সামনে, তারপর চলে গেল 3 মুখওয়ালা গরুর সামনে। এরকম ভাবে কি পুরো ঘুরবে? না তো, তা তো হবে না, এক জায়গায় দাঁড়িয়ে তো ঘুরবে। তাহলে ওরও সেন্টার অফ মাসের ত্বরণ নেই, তাহলে ওরও বাহ্যিক বল 0 গ্যারান্টি, তবু ঘুরছে কি করে? তার মানে বাহ্যিক বল 0 হলেও একটা বিশেষ রকমের গতি সম্ভব, যেই গতিটাই আমাদের লাস্ট চ্যাপ্টারের পাঠ্য বিষয়, যাকে বলে ঘূর্ণন গতি। তোমাদের প্রথমেই আমি সাবধান করব, ঘূর্ণন গতি কিন্তু বৃত্তীয় গতি না। আমি যখন এটা পড়াচ্ছিলাম অনেকে আমায় জিজ্ঞেস করেছিল, স্যার এটা তো পড়িয়েছেন বৃত্তীয় গতি, আজকে আবার নামটা চেঞ্জ করে দিচ্ছেন। না, ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতি এক জিনিস নয়। কোথায় আলাদা? হোয়াই দে আর ডিফারেন্ট? হোয়াই দে আর ডিফারেন্টের থেকেও বড় প্রশ্ন, হোয়ার দে আর ডিফারেন্ট। কি পার্থক্য বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে? খুব ইম্পর্টেন্ট এবং খুব সূক্ষ্ম পার্থক্য, বুঝবে সবাই। বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি, ইংরেজিতে একে বলে সার্কুলার মোশন। সার্কুলার মোশন আমি আর পুরো লিখলাম না, আর আজ থেকে আছো ইংরেজির কেউ আছো তো, তাহলে ইংরেজিতে লেখো সার্কুলার মোশন। আর ঘূর্ণন গতিকে লেখো রোটেশনাল মোশন। তফাৎটা বোঝো মা। অনেকে আছে কি কেজি দরে এই দুটো জিনিসকেই এক বলে যায় না। বৃত্তীয় গতি হচ্ছে শুধু বিন্দু ভরের জন্য বা পয়েন্ট অবজেক্টের জন্য হয়। ধর আমি যদি বলি এটা একটা কেন্দ্র, ও এই কেন্দ্রের চারপাশে একটা সার্টেন দূরত্বে আরেকটা কণা এম মাসের একটা কণা ঘুরছে, এটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। কি বলবো এটাকে আমরা? বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। এখানে বৃত্তীয় গতির ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্র, এই যে এটা হচ্ছে সেন্টার, কেন্দ্র থেকে সমান দূরত্বে ইকুয়াল ডিস্টেন্স দূরে একটা কণা আছে, এই কণাটা ঘুরছে, এটা হচ্ছে বৃত্তীয় গতি। মাথায় রাখো, এক্ষেত্রে কিন্তু এর মাঝখানে আর কোথাও কোনো কণা নেই। এমনকি কেন্দ্রেও কোনো কণা থাকতে পারে, নাও পারে। যেমন সূর্যের চারপাশে পৃথিবীর গতি একটা বৃত্তীয় গতি, যদি তো ধরে নিস বৃত্তীয় গতি হয় না, উপবৃত্তাকার গতি হয়, ঠিক আছে, আমরা মেনে নিলাম এটা বৃত্তীয় গতি বলা যেতে পারে। একটা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের গতি, নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে আর ইলেকট্রনটা তার চারপাশে বৃত্তপথে ঘোরে, এদের মাঝখানে কিছু থাকে না, এটাও বৃত্তীয় গতি। আর ঘূর্ণন গতি হচ্ছে যখন কোনো বিস্তৃত বস্তু বৃত্তীয় গতি করে, তাকে বলে ঘূর্ণন গতি। এক্সাম্পল ধরো এই যে পেনটা, আমার হাতে এই পেনটা দেখতে পাচ্ছ, এই পেনের যে পয়েন্টটা আমি ধরে আছি, এই পয়েন্টটার তুমি নাম দিয়ে দাও এ। কি নাম দিয়ে দাও এই পয়েন্টটার? এ। এ পয়েন্টটাকে কেন্দ্রে রেখে, পয়েন্টটাকে সেন্টারে রেখে এই দেখো এরকম ভাবে ঘুরছে। তোরা লক্ষ্য করছিস এখানে প্রত্যেকটা বস্তু, এই পেনের গায়ে প্রত্যেকটা বিন্দুই একটা আলাদা আলাদা বৃত্ত সম্পন্ন করছে। আমি এক্সাম্পল দিচ্ছি, মনে কর এই হলো পেনটা, মনে কর এই হলো পেনটা, এখানে আটকানো আছে এ বিন্দুতে। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? কৌলিক আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, শুক্রবার দিন ব্যাচে কেউ আছো? শীর্ষেন্দ্র থেকে শুরু করে এনিওয়ান? স্যার আছি। ভেরি গুড। শুভ্রজিৎ চ্যাটার্জি ইয়েস বলছে, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, দেখো তো এই মনে করো একটা পেন, মানে আমার হাতে যে পেনটা ওটা এখানে আমি আঁকলাম। এই পেনটা এ বিন্দুতে আটকানো আছে। কোন বিন্দুতে আটকানো আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এ। ভেরি গুড। এই এ বিন্দুকে আমরা অনেকগুলো নামে ডাকি। জেনে রাখ, ঘূর্ণন গতির ক্ষেত্রে এই যে বিন্দুতে কণাটা আটকানো থাকবে, এতটুকু তো মানছিস? ঘূর্ণন মানে রৈখিক ত্বরণ 0, রৈখিক ত্বরণ 0 মানে ফ্যানটা রৈখিক ত্বরণ, ফ্যানটা এগোচ্ছিল না, তাহলে ওকে একটা পয়েন্টে তো আটকানো আছে, এই পয়েন্টে আটকানো আছে। এই পয়েন্টটাকে আমরা বলি আলম্ব। কি বলি বল? আলম্ব। ইংরেজিতে বলে ফালক্রাম। ফালক্রাম।
অথবা তোমরা এটাকে বলতে পারো পিভটেড পয়েন্ট বা হিঞ্জড পয়েন্ট। যারা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ তারা দেখবে তোমাদের রোটেশনের অঙ্কে এই দুটো খুব কমন টার্ম থাকবে, পিভটেড পয়েন্ট বা হিঞ্জড পয়েন্ট। পিভটেড পয়েন্ট বা হিঞ্জড পয়েন্ট মানে যে বিন্দুতে কণাটা আটকানো আছে। ফটো ফ্রেম, যে ফটো ফ্রেমটাকে তুই যে বিন্দুতে দেওয়ালে আটকে রাখিস সেটা হচ্ছে ফালক্রাম। এই যে এই বোর্ডটা দেখ, এখানে একটা জায়গা আটকানো আছে, এখানে একটা জায়গায় আটকানো আছে, এই দুটো মিলিয়ে দুটো ফালক্রাম তৈরি করছে, এর অ্যাবাউটে ঘুরবে। বোঝা গেল? ক্লিয়ার? এইবার একটা কথা বল, আমি যদি এখানে একটা ফোর্স দিই আর এই দ্বন্দ্বটা রাশিটা যদি এইভাবে ঘোরে, তাহলে আমাকে একটা কথা বলতো, এই লাঠিটার গায়ে প্রতিটা বিন্দু আলাদা আলাদা বৃত্তপথ সম্পন্ন করছে না? আমি যদি তোদের পারমিশন নিয়ে বলি একটু, ধর আমি এই বিন্দুটার নাম দিলাম বি, ঠিক? এই বিন্দুটা বি বিন্দুটা এইটুকু সার্কেল কমপ্লিট করছে, হ্যাঁ কি না? আবার মনে কর এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিশাল বৃত্তটা সম্পন্ন করছে। আবার যদি এই বিন্দুটার নাম দিই কে, এইটুকু বৃত্ত। খেয়াল কর, ঘূর্ণন গতি মানে একই সাথে অনেকগুলো বৃত্তীয় গতির সুপার ইম্পোজিশন, সমাপতন। এখানে তুমি এই পুরো লাঠিটার গতিটাকে যদি বিবেচনা করো, তুমি এখানে এ থেকে শুরু করে শেষ বিন্দুটা অবধি অনেকগুলো সার্কেল পাবে। এই সব কটা সার্কেলকে একসাথে দেখলে তুমি বলবে এটা হচ্ছে ঘূর্ণন গতি। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? কোনো অসুবিধা নেই? খেয়াল করে দেখ, এর মধ্যে এ বিন্দুটাকে ঘুরতেই হচ্ছে না, আর যে বিন্দুটা একদম শেষে আছে পি, একে সব থেকে বেশি জোরে ঘুরতে হচ্ছে, সব থেকে বেশি দূরে ঘুরতে হচ্ছে, হ্যাঁ কিনা? ঠিক? পরিষ্কার? তোমাদের যদি জিজ্ঞেস করে স্যার এই ডি বিন্দুর লিনিয়ার স্পিড রৈখিক বেগ ভিবি আর এই সি বিন্দুর রৈখিক বেগ ভিসি, বলো তো কোনটা বেশি? ভিসি বেশি হবে ভিবির থেকে। অনলাইনে কাইন্ডলি রেসপন্স করবে। কেন ভিসি বেশি হবে? কারণ খেয়াল কর, মন দিয়ে দেখ, একবার পুরোটা ঘুরে আসা মানে 180 ডিগ্রি ঘোরা, সরি, একবার পুরো ঘুরে আসা মানে 2 পাই ঘোরা, 360 ডিগ্রি ঘোরা। দেখ, বি কে যে সময় 360 ডিগ্রি ঘুরতে হবে, সি কেও সেই সময় 360 ডিগ্রি ঘুরতে হবে। এই দুজনের অ্যাঙ্গুলার স্পিড সেম হবে, কৌণিক বেগ সমান হবে, কিন্তু দূরত্ব কি একই অতিক্রম করতে হবে? বি এর সার্কেলটা ছোট, একে দেখ তুই শেষ, আর সি এর সার্কেলটা অনেক বড়, এটা ঘুরে আসতে ওর অনেক বেশি টাইম লাগবে, একই টাইমে কমপ্লিট করতে হবে, তাই ভিসি কে বিবির থেকে বড় হতে হবে। কিন্তু কৌণিক বেগের কথা যদি ভাবিস, বল বি যে সময় 2 পাই কোণ ঘুরছে, সিও সে সময় 2 পাই কোণে ঘুরছে, তাই দুজনের কৌণিক বেগ। তাহলে মাথায় রাখো, কোন দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে ওমেগা বা কৌণিক বেগ ধ্রুবক হয়। সবসময় ধ্রুবক হয় না, ত্বরণ থাকতে পারে, এক্ষেত্রে ধ্রুবক। মানে বিন্দু অনুযায়ী একটা দৃঢ় বস্তুর প্রতিটা বিন্দুর ওমেগা কিন্তু সেম, নয়তো দৃঢ় বস্তু থাকবে না। ধর তোকে আমি একবার পুরো এরকম ভাবে ধরে, এই সাগনিককে এরকম ভাবে ধরে এইভাবে ঘোরালাম। এবার যদি আমি বলি যে সাগনিকের হার্টটা ঘুরলো 270 ডিগ্রি আর কিডনিটা ঘুরলো 360 ডিগ্রি, তাহলে কিন্তু সাগনিক আর সাগনিক রইল না, ওর বডি ডিফর্মড হয়ে গেল, ঠিক কিনা? তাই দৃঢ় বস্তু থাকতে হলে এদের দুজনকে একই টাইমে একই অ্যাঙ্গেল ঘুরে আসতে হবে, বলো হ্যাঁ কিনা? তাই সবার অ্যাঙ্গুলার স্পিড কোণের রেসপেক্টে কোনটা সেম থাকতে হবে, ঠিক? ক্লিয়ার? এবার তোরা দেখ সেন্টার কোনটা, এখানে এ। মজার ব্যাপার, আরেকটা জিনিস মজার ব্যাপার এখানে ফলো কর, সবকটা বৃত্তেরই কেন্দ্র কোনটা? এ। কারেক্ট, তাই না? এখানে যতগুলো বৃত্ত তৈরি হয়েছে সবার বৃত্তেরই কেন্দ্র হচ্ছে এ। তাহলে মনে কর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে R1 বা RB,
আর এ থেকে সি এর দূরত্ব হচ্ছে r3। তাহলে আমরা একটু আগেই শিখেছি, কিছুদিন আগেই শিখেছি, তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা কি জানো v ইকুয়াল টু ওমেগা r? মনে আছে? তাহলে আমি তোমাদের পারমিশন নিয়ে বলতে পারি ভি বি ইকুয়াল টু ওমেগা আর বি, আর ভিসি ইকুয়াল টু ওমেগা আর। তোমরা বলো তো কোনটা বড়, আর বি না আর সি? আর সি বড়, তাই ভিসিও বড়, ওমেগা তো দুজনের জন্য সমান, তাই আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি ভিসি বাই ভিবি ইকুয়াল টু আর সি বাই আর বি। মাথায় রাখবে যে বিন্দু সেন্টারের থেকে যত দূরে আছে তার ভেলোসিটি তত, লিনিয়ার ভেলোসিটি তত বেশি হবে, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ সবার সমান হবে। বলো, রোটেশনের বেসিক আইডিয়া সবাই বুঝেছো, হ্যাঁ কি না? না, আর্থের বৃত্তীয় গতি নয়, আর্থের গতি হচ্ছে উপবৃত্তাকার গতি। হ্যাঁ, এটাকে তুই সহজভাবে বৃত্তীয় গতি বলতে পারিস। অ্যাকচুয়ালি আর্থ এভাবে যায় না, এইভাবে যায়। হ্যাঁ ঠিক, ওর মধ্যে বৃত্তীয় গতি আছে, আবার নিজের অক্ষের চারদিকে যে ঘুরছে, যার জন্য দিন রাত হচ্ছে, ওটা ঘূর্ণন গতি আছে। যেমন সুদর্শন চক্র, আমি ধর সুদর্শন চক্র দিয়ে অয়নদীপের গলাটা কেটে দিতে চাইছি, তাহলে এখানে সুদর্শন চক্রটা নিলাম। আগেকার দিনে দেখবি সুদর্শন চক্র ভগবান যখন নিচে, সুদর্শন চক্র নিয়ে ক্যারি করতেন না, কিন্তু যুদ্ধ হলো, যুদ্ধ সিচুয়েশন এলো, তখন এরকম শুধু চোখটা বুঝে এরকম করতে, চাট করে হাতে ডাইরেক্ট সুদর্শন চক্রটা চলে এলো। মানে এমনি মহাভারত তুই দেখবি যে ধর যুদ্ধ করছিস, ও কিন্তু ক্যারি করছে না, এমনি ঘুরছে, ক্যাজুয়ালি ঘুরছে, ঘুরছে ড্রেস ফ্রেস করে মজা দেখতে দেখতেই ঘুরছে। যেই শত্রু এলো অমনি এরকম করলো, করে হাতের মধ্যে গদা চলে এলো, ত্রিশূল চলে এলো। তো মনে কর আমি এরকম করলাম, আমার হাতে সুদর্শন চক্র চলে এলো, আমি অয়নদীপকে চাট করে মেরে দেবো। এখন সুদর্শন চক্রটা যে যাবে, ওটাকে শুধু বুমেরাঙের মতো স্ট্রেট যাবে না, সুদর্শন চক্র যাবে কি নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে এগোবে। তাহলে ওর মধ্যে রৈখিক গতিও আছে, ঘূর্ণন গতিও আছে, তাই তো? এটাও ঠিক, তাই বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, তুমি এর পুরো সামগ্রিক বার্ষিক গতিটাকে বৃত্তীয় গতি বলবে, আর নিজের অক্ষের চারদিকে থেকে ঘূর্ণন গতি বলবে। যখন দিন রাত্রির হিসাব করতে চাইবে তখন ঘূর্ণন গতি দিয়ে যাবে, আর যখন বছরের হিসাব করতে চাইবে বৃত্তীয় গতি দিয়ে যাবে। খেলা শেষ। সবাই বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। তো নাও নেক্সট টার্মে আমরা চলে যাই। আরেকটা টার্মও তোমাদের জেনে রাখা দরকার, এটা তোমরা সবাই জানো, এই জন্য আমি আর অত আলোচনা করি না। এটাকে বলে অক্ষ, অ্যাক্সিস। লিখে রাখ, অক্ষ বা অ্যাক্সিস। দেখ, বৃত্তীয় গতিতে যে কাজটা কেন্দ্র করে, কে করে? বৃত্তীয় গতিতে যে কাজটা কেন্দ্র করে, ঘূর্ণন গতিতে সে কাজটাই করে, ঘূর্ণন গতিতে সে কাজটাই করে অক্ষ। কিরকম একবার বোঝাই, মানেটা একবার বোঝাই, শোন। এটা মাথায় রাখ যে ঘূর্ণন গতির কেন্দ্র হচ্ছে অক্ষ। এই কে কথা বলছে বলতো? এই সোমা বলে কি আছে এটা? হ্যাঁ, তুই তুই সব মিউট কর, লাস্ট চান্স দে, পরের বার বার করে দিবি। দেখ এবার দেখ, মনে কর এইটা একটা বস্তু, দৃঢ় বস্তু কিন্তু অনিয়তাকার, রিজিড বডি কিন্তু অনিয়তাকার, মানে শেপ সাইজের কোনো ঠিক ঠিকানা নেই, যেরকম খুশি শেপ হতে পারে। এইবার মনে কর এর এটা হচ্ছে একটা অক্ষ, এর অ্যাবাউটে তুই ওকে ঘোরাচ্ছিস, এই হচ্ছে ওমেগা, এটাকে বলে ঘূর্ণনের সাইন, এরকম সাইন দিলে বুঝবে ঘুরছে। আর এই যে ওমেগা, ওমেগা মানে কৌণিক বেগ, ওমেগা মানে কি? কৌণিক বেগ, মানে ও ঘুরছে। এবার তুই ভাব, এই যে এখানে একটা পয়েন্ট নিয়ে A1, এটাকে তুই বস্তুটাকে যদি ঘোরাস, তাহলে A1টা ঘুরবে কিভাবে? এইভাবে।
বলতো এই A1টা যে সার্কেলে ঘুরলো এর সেন্টারটা কোথায় হবে? এর ওপরে কোথাও হবে না? O1 নাম দিলাম। আচ্ছা মনে করতো এখানে একটা বিন্দু নিয়ে A2, যদি পুরো বস্তুটা ঘুরে ওমেগা নিয়ে A2 কিভাবে ঘুরবে তাড়াতাড়ি বল? A2 ওমেগা নিয়েই ঘুরবে, A2 এর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাই হবে। হ্যাঁ রৈখিক বেগ আলাদা হবে, রৈখিক বেগ A1 এর থেকে A2 বেশি হবে, কারণ A2 ডিস্টেন্সটা বেশি, বড় সার্কেল ঘুরতে হচ্ছে, কিন্তু কোনটাকে একই করতে হবে, অ্যাঙ্গুলার স্পিড হতে হবে সেম সবার। তা বলতো এইটার কেন্দ্র কোথায় হবে? এখানে হবে। এবারে তুই যতগুলো বস্তুর বা যতগুলো বিন্দুর বৃত্তীয় গতি দেখবি সবার কেন্দ্রগুলোকে জয়েন করলে যে লাইনটা পাওয়া যাবে সেটাই অক্ষ। তাহলে অক্ষ কি? অক্ষ হলো একটি দৃঢ় বস্তুর, মন দিয়ে শুনে নাও তারপর লিখবে নিজেদের ভাষায়, একটি দৃঢ় বস্তুর ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রতিটা আলাদা আলাদা কণার কেন্দ্রগুলিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটাই অক্ষ। অক্ষটা বডির মধ্যেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, অক্ষটা প্লেনের মধ্যে থাকতে পারে, প্লেনের বাইরেও থাকতে পারে। তাহলে যখন একটা রোটেশনাল মোশন হবে তখন একসাথে অনেকগুলো ঘূর্ণন গতি, একসাথে অনেকগুলো বৃত্তীয় গতি সুসম্পন্ন হবে। এই সব কটা বৃত্তীয় গতির সেন্টার গুলোকে তুমি যদি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবে অক্ষ। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? ক্লিয়ার? রাজশেখর আছো নাকি? রাজাশেখর? হ্যাঁ স্যার। ভেরি গুড, বোঝা যাচ্ছে। অনিক পাল, ঠিক আছে, ভেরি গুড, বুঝেছো। এইবার আসো টর্ক বা বলের ভ্রামক। স্যার শব্দটার নাম কি? হ্যাঁ বলো। স্যার বলছি তাহলে কি আলম্ব অক্ষের ওপরেই অবস্থিত থাকবে? আরেকবার বলো প্লিজ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো আরেকবার। স্যার বলছি তাহলে কি আলম্ব অক্ষের ওপরেই অবস্থিত থাকবে? হ্যাঁ ঠিক, আলম্ব আর অক্ষ মূলত একই জিনিস। যখন অক্ষটা প্লেনের বাইরে চলে যায় তখন আমরা একটা বিন্দুকে প্লেনটার মধ্যে দেখতে পারি, তাই ওটাকে আলম্ব বলি। আলম্ব মানে বাস্তবে যে বিন্দুতে বস্তুটাকে আটকানো আছে এবং সেটা থেকে যে রেখাটা তুমি কল্পনা করবে সেটাই অক্ষ হবে। ঠিক, চলে আসো বলের ভ্রামক বা টর্ক। ইংরেজিতে এটার নাম টর্ক, মোমেন্ট অফ ফোর্স বলে, এটাকে টাও দিয়ে লেখা হয়। এইবার খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আছে, মন দিয়ে শুনবে সবাই। তোদের একটু আগে আমি যে প্রশ্নটা করছিলাম, ক্লাসটা মন দিয়ে শোন প্লিজ। তোদের একটু আগে আমি যে প্রশ্নটা করছিলাম আমি আরেকবার সে প্রশ্নটা করছি, পারলে নন্দিনী অফলাইনে বসে আছে, নন্দিনী উত্তরটা দাও, নন্দিতা উত্তরটা দাও। কি প্রশ্ন? পাখাটা ঘুরছে, তোমরা সবাই আশা করি এমন ঘরে বসে আছো যেখানে পাখা চলছে। ভারতের দারিদ্র্য এমন জায়গায় নেই যে তোমরা 11-12 যারা পড়ো পাখা ছাড়া ক্লাস করছো, আশা করি নেই। তো তোমরা সবাই আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তোমার পাখাটা, তোমাদের মাথার উপর যে পাখাটা সেটা ঘুরছে, আমাদের কথা অনুযায়ী পাখাটার সেন্টার অফ মাসের কোনো ত্বরণ নেই, ঠিক? সেন্টার অফ মাস তো এক জায়গাতেই দেখছি, সেন্টার অফ মাসের কি করে ত্বরণ থাকবে? নেই। তাহলে এর উপর এক্সটার্নাল ফোর্স 0, ঠিক? এক্সটার্নাল ফোর্স 0 তবুও গতিশীল, ঘুরছে তো গতিশীল, কি করে সম্ভব? আবার বৃত্তপথে গতিশীল। আমি তোদের পড়িয়েছি স্যার বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল প্রয়োজন, ও দিব্যি ঘুরছে, তোকে হাওয়া দিচ্ছে বছরের পর বছর, অথচ অভিকেন্দ্র বল নেই, ওর বল শূন্য। এটা হতে পারে কখনো? বল ছাড়া কি করে ও ঘুরবে? শোন, বল ছাড়া ও ঘুরবে অবশ্যই টর্কের মাধ্যমে। যখন জেনেরা একটা বস্তু একই জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, চাকা নয়, গাড়ির চাকা নয়, কেউ মিস করো না, গাড়ির চাকা কিন্তু ঘুরতে ঘুরতে এগোয়, সম্পূর্ণ অন্য জিনিস, আমরা পরের দিন পড়বো। ঘড়ির কাঁটা বা ফ্যান যেটা একই জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, জেনে রাখ এদের প্রত্যেকের ওপর নেট ফোর্স 0, কিন্তু টর্ক আছে, বলের ভ্রামক আছে, যার জন্য ও ঘুরছে। এবার তুই বলবি বল ছাড়া কি টর্ক তৈরি হওয়া সম্ভব? না, বল ছাড়া টর্ক তৈরি হওয়া সম্ভব না। এর মধ্যে বল আছে কিন্তু নেট ফোর্স 0, মানে বল থাকলেও সমান ও বিপরীত বল কাটাকুটি হয়ে যাচ্ছে।
আমার কথাটায় গুরুত্ব দেবে। আমি বলছি ফ্যানটার ওপর নেট ফোর্স 0, লব্ধি বল 0, তার মানে কিন্তু ওর মধ্যে কোনো ফোর্স কাজ করছে না এটা নয়, হয়তো ফোর্স কাজ করছে। একদিকে 5 নিউটন, উল্টো দিকে 5 নিউটন, বল নেট ফোর্স কত? তাহলে তো ফোর্স তো কাজ করছে রে ভাই। ইয়েস অর নো? একদিকে 10, উল্টো দিকে 10, কত? 0, কিন্তু ফোর্স তো কাজ করছে। ওই ফোর্স থেকে নেট ফোর্স 0 হলেও ওই ফোর্স থেকেই আমরা ঘোরার জন্য টর্ক বের করে নিতে পারি, যাকে আমরা বলবো বলের ভ্রামক। বোঝা গেছে? ক্লিয়ার? মন দিয়ে শোনো, বলের ভ্রামককে আমরা বিজ্ঞানীরা কিভাবে ডিফাইন করছে। তোমরা, আমি একদম সহজভাবে বোঝাচ্ছি তোমাদের, ডিটেলসে অনেকভাবে বলা যায়। তোমরা একটা দরজার কথা ভাবো। মনে করো তুমি হচ্ছে সেই বিজ্ঞানী যে দরজা আবিষ্কার করেছে। ভালো তো? মানুষের প্রাইভেসির একটা অন্যতম জিনিস দরজা এবং জানলা। মনে কর তুই হচ্ছিস সেই বিজ্ঞানী, আনসাং হিরো, কখনো সোশ্যাল মিডিয়া বা এইসব আসেনি। যেমন আইনস্টাইন যেমন বিখ্যাত, আইনস্টাইন বিরাট বিখ্যাত, কিন্তু আইনস্টাইন কি আবিষ্কার করেছে বললে, তোদের জিজ্ঞেস করলে তোদের ম্যাক্সিমাম এটা এত বড় হা করে আমার দিকে তাকিয়ে থাকবে। আইনস্টাইনের আবিষ্কারের মাথা মুন্ডু তোরা কেউ বুঝিসনি, কিন্তু যে লোকটা হাতুড়ি আবিষ্কার করেছে তার এফেক্ট তুই জানিস, সে কি করেছে, সে কি রেভলিউশন এনেছে, কিন্তু তার নাম তোরা কেউ জানিস। যে লোকটা জাল আবিষ্কার করেছে, একরকম জাল দিয়ে বড় মাছ ধরা যায়, একরকম জাল দিয়ে ছোট মাছ ধরা যায়, নেট আবিষ্কার করেছে, তার এফেক্ট তোরা জানিস, কিন্তু তার নাম তোরা জানিস না। এটাই দুর্ভাগ্য। অথচ আইনস্টাইনের নাম জানিস, অথচ ওই লোকটা কি করেছে তার সম্পর্কে কোনো ধারণাই তোর নেই, এবং ম্যাক্সিমাম লোকের থাকবেও না। So this is the negative point of our educational system. এইবার ভাব, অন্তত আমরা এখান থেকে একটা কি বলবো, একটা সম্মান জানাই সেই ভদ্রলোককে যে দরজা আবিষ্কার করে, যে দরজা আবিষ্কার করেছিল তার দিকটা একটু ভাব। এইটা মনে কর দরজা, দরজার একটা দিক আটকানো থাকে, এই দিকটা আটকানো আছে, পিভটেড, এটাই অক্ষ। চল এটাকে আমি বললাম পিভটেড পয়েন্ট, অক্ষ, ফালক্রাম, ভুলভাল, যা মিষ্টি খাস্তা নাম দিতেই পারি, কিচ্ছু না, এর অ্যাবাউটেই ঘুরবে। যেই জায়গাটায় দরজাটা আটকানো থাকে তার অ্যাবাউটেই ঘুরবে, তাই না? তোদের আমি দেখাতে পারবো না অনলাইনে, অফলাইনে ছেলে মেয়েদের দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে অক্ষ, খেয়াল কর, এইটা এইটা এই যে এইটা, এর অ্যাবাউটে ঘুরবে, ঠিক? এইবার আমাকে তোরা একটা প্রশ্নের উত্তর দে। এই দরজাটা তুই খুলতে চাস, কিরম ভাবে খুলতে চাস? মন দিয়ে দেখ, তুই এদিক দিয়ে ঠেলবি, এরকম ভাবে ঠেলবি, এদিক দিয়ে ফোর্স দিবি, আর ও এরকম খুলে যাবে, সেটা অ্যাঙ্গেলে খুলে যাবে। বুঝতে পারছিস সবাই? এরকম দরজা আছে, এই দরজাটাকে আমরা বাইরে দিয়ে ঠেলবো, খুলে গেল, ঠিক? আমার প্রশ্ন তোদের কাছে, এই দরজাটা খোলার জন্য তুই 3টে পয়েন্টে ফোর্স দিবি। এই পয়েন্টে, চল এই পয়েন্টে একটা ফোর্স দিলাম এফ, এই পয়েন্টে এফ, আর এই পয়েন্ট। বলতো 1, 2, 3, এই 3টে পয়েন্টেই আমি দরজাটার উপর সেম ফোর্স অ্যাপ্লাই করলাম। একটা একদম অক্ষর কাছে, একটা মাঝামাঝি, একটা একদম দরজার অক্ষের বিপরীতে আদার সাইডে, 3টেতেই সেম ফোর্স দিলাম। বলতো কোন ক্ষেত্রে দরজাটা সবচেয়ে আগে খুলবে, সব থেকে সহজে খুলবে? 3 নম্বরেরটা। ইয়েস অর নো? ঠিক। যেই জায়গাটা আটকানো আছে আলম্ব, সেইখানটা যদি তোকে বলি যে বিরাট করে ফোর্স দে, সালমান খানকে নিয়ে ভাড়া করে, যে এই জায়গাটায় ফোর্স দিয়ে দরজাটা খুলুন, দরজা খুলবেই না। তুই বল না, তুই বাইরে থেকে একটা লোককে বল যে এইখানটায় ফোর্স দিয়ে দরজাটা খুলবে, বল, নিয়ে আয়, যে কোনো বিরাট রেসলার নিয়ে আয়, যাকে বল এই যেখানটায় আটকানো আছে সেখানটায় ফোর্স দিয়ে দরজাটা খুলতে বল, বিরাট ফোর্স দিল, দরজা ফরজা ভেঙে চলে গেল, খুলবে না। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে, যে ফোর্সকে অক্ষ থেকে যত দূরে অ্যাপ্লাই করব দরজাটা তত তাড়াতাড়ি খুলবে, বা ফোর্সকে অক্ষ থেকে যত দূরে অ্যাপ্লাই করব তত ওর টার্নিং এফেক্ট, কি কথাটা বলছি, টার্নিং এফেক্ট ভালো হবে, ঘূর্ণন বেটার হবে। টার্নিং এফেক্টকে আমরা বাংলায় বলি ঘূর্ণন, ঘূর্ণনের কি বলবো, প্রেরণা বা ঘূর্ণনের আকাঙ্ক্ষা, যাই বলে।
সেটা অনেক বেটার হবে যদি তুমি বাইরে পড়তে, যত বাইরের দিকে পড়বে। এই জন্যই হয়তো এমনি এমনি নাকি তোদের যে ডোর নব, যেটা ঠেলে তোরা দরজা খুলিস, সেটা এইখানটায় কেন লাগানো হয় না একবার জিজ্ঞেস করেছিস? বাড়িতে নতুন বাড়ি তৈরি হচ্ছে মনে কর, দরজা নিচ্ছে, ডোর নবটাকে এখানটা কেন না লাগিয়ে একদম বাইরেটা কেন লাগায়? যুক্তি আছে। তাই আমরা একটা জিনিস সবাই একমত হলাম যে স্যার ঘোরানোর জন্য, ঘূর্ণনের জন্য ফোর্স একা দায়ী নয়। ফোর্স যদি একা দায়ী হতো তাহলে যে কোনো বিন্দুতেই ফোর্স দিলে একইভাবে দরজাটা খুলতো। যদি বলতাম যে স্যার এই দরজাটাকে ঘোরাচ্ছে কেবলমাত্র ফোর্স, আমার কথাটায় গুরুত্ব দাও, এই দরজাটাকে ঘোরাচ্ছে কেবলমাত্র ফোর্স, শুধু ফোর্স দরজাটাকে ঘোরাতো যদি, তাহলে কিন্তু যে কোনো জায়গায় ফোর্স দিলেই একইভাবে দরজাটা খুলতো। নিশ্চয়ই অক্ষ থেকে দূরত্বর একটা ব্যাপার আছে, হ্যাঁ কি না? তোমরা খেয়াল করে দেখেছো, অক্ষ থেকে দূরত্ব যত বেশি তত তাড়াতাড়ি দরজাটা খুলছে। ক্লিয়ার? এইটুকু, এই দুটো কথার ওপর, এইটুকু অভিজ্ঞতার ওপর বেস করে আমরা বলতে পারি স্যার টর্ক হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা হবে আর ইন্টু এফ। আগে বল এইটুকু বুঝবি কিনা? স্যার আর বাড়লে, দূরত্ব বাড়লে ঘূর্ণন প্রবাবিলিটি বাড়ছে, তাড়াতাড়ি ঘুরছে, মানে টর্ক বাড়ছে। আর ফোর্স যদি বেশি দিস, মানে তুই ফোর্স না দিয়ে আরেকটা শক্তিশালী লোক এসে ফোর্স দেয়, তাহলেও দরজাটা তাড়াতাড়ি খুলবে। তাই ফোর্সের উপর টর্ক ডিপেন্ড করে, কিন্তু ফোর্স ছাড়াও দূরত্বের উপর টর্ক ডিপেন্ড করে। কোথা থেকে দূরত্বের উপর? অক্ষ থেকে। এই দেখো এটা হচ্ছে অক্ষ, অক্ষ থেকে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এফ, এই এফ অবধি লম্ব দূরত্ব। ঠিক বোঝা গেল? তাহলে টর্ক ইকুয়াল টু আমরা লিখবো এইভাবে, আমরা লিখি টর্ক ইকুয়াল টু আর নর্মাল ইন্টু এফ, বক্স করবে সবাই। আর নর্মাল ইন্টু এফ কে তোমরা সবাই এইভাবে লিখবে। হ্যাঁ বলো, এই কাজটা, হ্যাঁ হ্যাঁ, এটা টাও, এটাকে বলে টাও, জানো তো? টাও ইকুয়াল টু লিখবে বল, বল হচ্ছে এফ ইন্টু অক্ষ থেকে বলটির ওপর লম্ব দূরত্ব। অক্ষ থেকে বলটির ওপর লম্ব দূরত্ব টর্ক। হ্যাঁ হ্যাঁ, তুই যদি অ্যাক্সিলারেটিং এফেক্টকে ফোর্স বলিস তাহলে টার্নিং এফেক্ট টর্ক। হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে এই আর নর্মালটা সবচেয়ে কম হতো, আর নর্মাল 1 নম্বর বিন্দুর ক্ষেত্রে আর নর্মাল সবচেয়ে কম হতো, তাও সবচেয়ে কম হতো, সবচেয়ে চাপ হতো। অক্ষের মধ্যে ফোর্স দিলে আর নর্মাল 0 হয়ে যেত, মানে অক্ষের মধ্যেই তো ফোর্স দিচ্ছি, আর এটা তো অক্ষ থেকেই দূরত্ব, ঘুরবেই না, যত খুশি পড়বে। হাল্ককে নিয়ে আয়, ওই সবুজ হয়ে যায় মাঝে মাঝে, ওকে নিয়ে আয়, পড়বে, দরজা ভেঙে যেতে পারে কিন্তু ঘুরবে না, ডেফিনেটলি শিওর। ওটার নাম হাল্ক নাকি থর, না কি ছিল ওটার নাম? হাল্ক। আচ্ছা ঠিক আছে, ওকে, বোঝা গেছে। এইবার তোদের যদি বলি এটা জেনারেল এক্সপ্রেশন কি, তাহলে মাথায় রাখ এটা জেনারেল এক্সপ্রেশন হচ্ছে টাও ভেক্টর ইকুয়াল টু আর ক্রস, মানে বেসিক্যালি তুমি যদি এটার ভেক্টর ফর্ম লিখতে চাও তাহলে টাও লিখবে আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা, বক্স করবে সবাই। এটা টাওয়ের ভেক্টর ফর্ম, এটা টাওয়ের ভেক্টর ফর্মের মডিউলাস। এর ইউনিট লিখে রাখবে, আর হচ্ছে ডিস্টেন্স, ফোর্স হচ্ছে নিউটন, নিউটন মিটার। বলো কি বললাম? নিউটন মিটার। তাহলে টর্ক বের করার সময় বস্তুটা কতটা ঘুরবে, কেমন ভাবে ঘুরবে, তাড়াতাড়ি ঘুরবে না আস্তে আস্তে ঘুরবে, সব ডিপেন্ড করবে টর্কের উপর।
টর্ক বেশি মানে তাড়াতাড়ি ঘুরবে, টর্ক কম মানে আস্তে ঘুরবে। টর্ক কি তৈরি করে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। জেনে রাখো, এই জন্য এই বলের ভ্রামক বা টর্ককে আমরা বলি, বলের ভ্রামক বা টর্ক হলো বলের ঘূর্ণন প্রতিরূপ। এই লাইনটা সবাই লিখবে বাংলায়, বলের ঘূর্ণন প্রতিরূপ। ইংরেজিতে লিখবে রোটেশনাল সাবস্টিটিউট অফ ফোর্স। রোটেশনাল সাবস্টিটিউট অফ ফোর্স মানে রৈখিক গতিতে বল যা করে, ঘূর্ণন গতিতে টর্ক একই কাজ করে। আরেকবার বলছি, রৈখিক গতিতে টর্ক যা করে, ঘূর্ণন গতিতে টর্ক রৈখিক গতিতে ফোর্স যা করে, ঘূর্ণন গতিতে টর্ক তাই করে। এই জন্য একে আমরা বলছি বলের ঘূর্ণন প্রতিরূপ। প্রতিরূপ মানে বুঝছিস তো, সাবস্টিটিউট। হ্যাঁ, এটাই তো ফোর্স আর টর্কের মধ্যে। রৈখিকে ফোর্স, ঘূর্ণনে বল, ঘূর্ণনে টর্ক। বলো। হ্যাঁ, তত আরো সহজে খুলবে। এবার তুই যদি এমন করিস যে দূরত্বটা কম নিলি, ফোর্সটা বেশি দিলি, আর ওটার দূরত্বটা বেশি ফোর্সটা কম, তাহলে এমন হতে পারে দুটো জায়গায় টর্কটা সেম হলো, একইভাবে খুললো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখো, তোমরা টর্কের অনেক ডিরেকশন হয়, টর্কের ডিরেকশনের উপর বেসিক ভালো প্রশ্ন আছে, সেটা আমরা আলোচনা করব। তোমরা আপাতত এটুকু জেনে রাখো যে টর্কের অভিমুখ নিয়ে কোনো চাপ নেবে না। আমরা যখন এমনি অঙ্ক করব, টর্কের অভিমুখ মাত্র দুটো, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আঙ্কেল আর আন্টি আমি নাম দিয়েছি। আঙ্কেল হচ্ছে ক্লকওয়াইজ, আঙ্কেল হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। এইটুকু তো তোমাদের আশা করি স্কুল শেখাতে পেরেছে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে। বাহ, অনেকটাই শিখিয়ে দিয়েছে স্কুল। এইবারে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে যদি ঘূর্ণন হয় তাহলে বলবে ক্লকওয়াইজ, আর আন্টি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা নাম দিয়েছি আন্টি। এ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। এর দুটো অত্যন্ত জটিল বাংলা নাম আছে, দক্ষিণাবর্ত আর বামাবর্ত। কোনটা দক্ষিণাবর্ত কোনটা বামাবর্ত আমি আজীবন মনে রাখতে পারিনি, আজও মনে রাখতে চাইও না। তোরা এভাবে মাথায় রাখ, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিক। আমার তো জানিস যেটা পছন্দ হয় না সেটা আমি মনে রাখি না। এবিসিডি মুখস্থ করতে দিয়ে গেছে স্যার, আমার জি পছন্দ হয়নি, জি কেটে বাকিটা মুখস্থ করেছি। এটা মুশকিল হয়ে যাচ্ছে। তারপর ফিজিক্স নিয়ে পড়ে এখনো জি লিখে যাচ্ছে। ওকে, এটুকু বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। চলো আমরা টর্কের দু একটা ক্যালকুলেশন একটু দেখি। এই যে দূরত্বটা, এটা কিন্তু সবসময় অক্ষ থেকে বা ফালক্রাম থেকে নেবে, সবার মাথায় থাকে জানো। আমি একটা জেনারেল তোমাদের টর্কের ক্যালকুলেশন একটু দেখিয়ে দিচ্ছি। ধর এটা একটা বস্তু, এই বস্তুটা এই ও বিন্দুতে আটকানো আছে, পিভট করা আছে। আমি অত কিছু লিখবো না, ওটাই ফালক্রাম, ওটাই অক্ষ, মানে ও থেকে যাওয়া রেখাটাই অক্ষ, এটাকেই পিভটের পয়েন্ট বলতে পারিস। ও থেকে এরকম একটা পয়েন্ট যাচ্ছে, তুই টানতে পারবি না, পেনটা রাখ, এই পেনের অ্যামাউন্টে ভাবে ঘুরছে।
এবার এই বস্তুটাকে ঘোরানোর জন্য, ঘোরাবো বলে টু রোটেট ইট, আমি এই বিন্দুতে একটা ফোর্স দিলাম এফ, এই যে পি বিন্দুতে একটা ফোর্স দিলাম এফ। কোন বিন্দুতে ফোর্স দিলাম? পি বিন্দুতে ফোর্স দিলাম এফ। এই ও থেকে পি এর দূরত্ব, এই যে বিন্দুতে বল প্রয়োগ করলাম এফ, সেই ও থেকে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে এটা। চলো এটাকে আমি বলে দিচ্ছি আর। তাহলে কি হলো, মন দিয়ে দেখো সবাই বোর্ডের দিকে, একটা বস্তু যে ও বিন্দুতে আটকানো আছে, পিভট করা আছে, এটা ফ্রি নেই। ফ্রি থাকলে কিন্তু সোজা চলে যাবে, ওর মধ্যে রৈখিক গতি চলে আসবে, রৈখিক গতি আসা যাবে না, আটকানো আছে। এইবারে এরকম ভাবে যদি এরকম ভাবে ঝোলে, মনে করো একটা ছবি যদি এরকম ভাবে ঝোলে, তাহলে আমি যদি এদিক থেকে ফোর্স দিই, ঠিক ও এরকম ঘুরবে, এদিকে ঘূর্ণন হবে। এটা কি ঘূর্ণন হবে? ক্লক অ্যান্টেল না আন্টি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এইটা ঘোরার জন্য কতটা টর্ক লাগলো আমি সেটাই ক্যালকুলেট করার চেষ্টা করছি। ধরো আমি পি বিন্দুতে ফোর্স দিলাম এফ, আর ও থেকে, আলম্ব থেকে, ফালক্রাম থেকে পি এর দূরত্ব আর। তোরা সবার আগে চেক কর, ছবি দেখে আমায় উত্তর দে, এই আর এর সাথে এফ কি লম্ব ভাবে আছে? না, তাহলে কিন্তু আর আর এফ গুণ করে দিয়ে বলবে টর্ক বার করে দিয়ে হাততালি, জিরো পাবি, জিরো পাবি। তো আচ্ছা, আপনি তো বললেন টাউ ইকুয়াল টু আর ইন্টু এফ। আরে ইডিয়েট, আমি টাউ ইকুয়াল টু আর ইন্টু এফ বলিনি, আমি বলেছি টাউ ইকুয়াল টু আর নর্মাল এফ। এই যে ছোট্ট জিনিসটা খেয়াল করো, আর নর্মাল এফ মানে এফ এর সাথে, বলের সাথে অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে এই ও থেকে, ওটাই অক্ষ, এখান থেকে এফ এর ওপর লম্ব দূরত্ব বের করতে হবে। কি করে বের করবো দেখ, তোর একটা স্বাধীনতা আছে, তুই ইচ্ছা করলে এই ফোর্সটাকে ডটেড লাইনে যে কোনো দিকে বাড়িয়ে দিতে পারিস। ধর আমি এদিকে ফোর্স দিয়েছি, এরকম অ্যারো এদিকে আছে, তা আমি ফোর্সটাকে এদিকে বাড়িয়ে দিলাম। এটাকে কি বলে জানি? এটাকে বলে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, বলের ক্রিয়া রেখা। যে রেখা বরাবর বা যে ডিরেকশন বরাবর বল কাজ করছে তাকে বলে বলের ক্রিয়া রেখা। তাহলে আমি যদি এখানে ফোর্স দিই এফ, মন দিয়ে দেখ, এই ফোর্স দিলাম এফ, এই ডিরেকশন এটা, আমি এটাকে বললাম বলের ক্রিয়া রেখা, লাইন অফ অ্যাকশন। এইবার তোরা বুঝতে পারবি। আচ্ছা দেখতো, ও থেকে আমি যদি এই নর্মালটা টানি, এইটা হবে না আর নর্মাল? হ্যাঁ, তাড়াতাড়ি বল। আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল তো এটা। তুই বলবি না স্যার, আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা। আমি বলবো এটা, এটা তো একই ব্যাপার। তুই বলবি যে আর থেকে এফ এর দিকে ঘোরাবো, ঘুরিয়ে এটা ঘুরছে স্যার, এটা বলবি থিটা। মনে নেই তোদের কারো? বিপরীত, এটা তো হলো থিটাও থিটা। তাহলে বল, এইটা যদি আর হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এটা আর সাইন থিটা না? তাড়াতাড়ি বলবি। যার সঙ্গে কোণ বলে দেওয়া আছে সে মালটা হয় কস থিটা, আর লম্বটা হয় সাইন থিটা। তাহলে এইটুকু হবে আর কস থিটা, আর লম্বটা কত হবে? মুখস্থ করে নে, লম্ব মানেই সাইন থিটা। যেটা নর্মাল মানে হচ্ছে যেটা 90 ডিগ্রিতে রয়েছে এফ এর ওপর, সেখানেই চলে আসবে আর। তাহলে আর সাইন থিটা মানে আর নর্মাল। এই জন্যই তো টর্কের ফর্মুলাটা এসেছিল আর সাইন থিটা ইন্টু এফ। বোঝনি? বোঝনি? বোঝইনি? ঠিক করে বলো বুঝেছো কিনা, ঠিক করে বলো বুঝেছো কিনা। বাহ, ভেরি গুড, ভেরি গুড। রাত্রে কর বুঝেছো? তোমার কি করে বার করে? তুমি দেখবে কোথায় আটকানো আছে আলম্ব, আর কোথায় ফোর্স অ্যাক্ট হচ্ছে ফোর্স। ফোর্স আর আলম্ব থেকে লম্ব দূরত্ব টেনে নেবে, গুণ করবে টর্ক। দেখ, এইবার দেখবে আঙ্কেল না আন্টি। ধর একসাথে তোর উপর দুটো টর্ক থাকতে পারে, একটা আঙ্কেল একটা আন্টি, একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ। নেক্সট কি হবে? যেটা বেশি সেটা। যদি দুটো সমান হয়, স্ট্যান্ড স্টিল, হ্যাঁ ঘুরবে না। তাকে বলে ঘূর্ণন সাম্য। তাহলে দেখ, নেট ফোর্স 0 হলে আমরা বলতাম সাম্যাবস্থায় আছে, সেটা হচ্ছে রৈখিক সাম্য।
আর নেট টর্ক 0 হলে আমরা বলবো আর ঘুরবে না, বলবো ঘূর্ণন সাম্যতে আছে। তাই লেখো সাম্যাবস্থার নতুন কন্ডিশন, নিউ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, নিউ কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। এখন সাম্যাবস্থা দু রকমের হয়ে গেল, ইকুইলিব্রিয়াম দু টাইপের হয়ে গেল। এক, রৈখিক সাম্য, লিনিয়ার ইকুইলিব্রিয়াম। লিনিয়ার ইকুইলিব্রিয়াম এক্ষেত্রে নেট ফোর্স 0 হয়, তাই জন্য নেট অ্যাক্সিলারেশনও 0 হয়। মানে ও সরাসরি সোজাসুজি কোনো জায়গায় যাবে না, ওর মধ্যে কোনো রৈখিক গতি থাকবে না। এখান থেকে বসে আছি, হঠাৎ গড়িয়ে গড়িয়ে এখানে চলে এলি, হঠাৎ গড়িয়ে গড়িয়ে ওইদিকে চলে গেলি, এটা হবে না। একই জায়গায় বসে ঘুরতে পারিস, তাহলে হবে ঘূর্ণন গতি। রৈখিক সাম্য ছাড়া আরেকটা সাম্য হচ্ছে ঘূর্ণন সাম্য, রোটেশনাল ইকুইলিব্রিয়াম। এটা তো তোর সামনে পিছনে যাওয়া আটকে দিল, ভর কেন্দ্রের সরণকে আটকে দিল, আর এখানে ভর কেন্দ্র একই জায়গায় থাকবে, তোর সামনে পিছনে যাওয়া হবে না, কিন্তু একই জায়গায় ঘুরবি। ফ্যানটার মতো। ফ্যান কি, ফ্যানের মধ্যে নেট ফোর্স তো 0, ফ্যানের রৈখিক ত্বরণও তো 0, তাহলে ফ্যান তো রৈখিক সামনে আছে, কিন্তু ফ্যান কি ঘূর্ণন সামনে আছে? না, কোনোদিন নেই। তার কারণ ফ্যানের উপর টর্ক আছে। ঘূর্ণন সামনে থাকতে গেলে নেট টর্কও 0 হতে হবে, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফাও 0 হবে, কৌণিক ত্বরণও 0 হবে। তোমরা লিখে রাখতে পারো, নেট টর্ক 0 মানে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু ক্লকওয়াইজ টর্ক হতে হবে, এটাও বক্স করে রাখো। নেট টর্ক 0 মানে আঙ্কেল ইকুয়াল টু আন্টি হতে হবে। আঙ্কেল ইকুয়াল টু আন্টি মানে নেট টর্ক 0। টর্কের নাম আমি দেব টর্ক। বুঝেছো সবাই? অনলাইনে অল অফ ইউ ক্লিয়ার? ইয়েস অর নো? কাইন্ডলি রেসপন্স। আরেকবার বল। দাঁড়া। হ্যাঁ, নাও তো, ঘুরছে না কিন্তু সরে যাচ্ছে, হয় না এরকম ঘষটাতে? হ্যাঁ হ্যাঁ, এই ঘূর্ণন সাম্য ব্যাপারটা তো বিন্দু বস্তুর ক্ষেত্রে আসবেই না, বিন্দুর ক্ষেত্রে আবার ঘূর্ণন, ওটা বস্তু বিস্তৃত বস্তুর ক্ষেত্রে ঘূর্ণন সাম্য। বুঝতে পেরেছি। দরকার নেই বোঝার, এই টপিক গুলো এইগুলো লিখে রাখলেই হবে। তো আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আলফা কি তুই জানিস? কি করছিস তুই? হ্যাঁ, আর একটা কথা বল, এইটা দিয়ে মুখটা মুছে দেবো তো। লেখ প্রবলেম 1। লেখ প্রবলেম 1। মনে কর এটা একটা মিটার স্কেল। এটা মিটার স্কেল। মিটার স্কেল মানে জানিস? মিটার স্কেল মানে হচ্ছে এর লেন্থ হয় 1 মিটার। লেন্থ কত হয়? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তার মানে এই মিটার স্কেলের গায়ে 0 থেকে 100 অব্দি দাগ কাটা থাকে সেন্টিমিটারে, এক একটা গ্যাপ হয় 1 সেন্টিমিটার। চল আমি এখানে লিখলাম 0, এই মাঝখানে 50, তাই তো, আর একদম শেষে 100। এই 0 থেকে 100 সেন্টিমিটার।
মাঝখানে আরো দাগ আছে, যেরকম যেরকম ভাবে থাকে সেরকম সেরকম ভাবে দাগ কাটা আছে। তোমায় বললাম এই স্কেলটা মন দিয়ে বুঝবে, এই স্কেলটা একদম মাঝখানে 50-এ একটা নাইস এজ দিয়ে দাঁড় করানো আছে। নাইস এজ বলে এটাকে, এটাকে ইংরেজিতে বলে নাইস এজ, সাপোর্ট, ফালক্রাম, আলম্ব, যা কিছু বলতে পারো। মানে এই মনে কর মিটার স্কেল, এই স্কেলটাকে আমি এই আমার একটা সাপোর্টের ওপর ঠিক সেন্টার অফ মাসের ওপর রেখেছি, বুঝেছো? এই যে সাপোর্ট 50-এ আছে। প্রশ্ন হচ্ছে, ধরো আমি 20-তে একটা 2 কেজির ভর ঝুলিয়ে দিলাম। কত? 20-তে ঝুলিয়ে দিলাম ক কেজির ভর? আচ্ছা বল, যেই আমি x=20 সেন্টিমিটারে 2 কেজির একটা ভর ঝুলিয়ে দেব, এটা কি আর এরকম হরাইজন্টাল সাম্যাবস্থায় থাকবে? কি হবে? কি হবে? এটা ঘুরে যাবে। এই যে এটা হচ্ছে ফালক্রাম বা ও বা আলম্ব, এর অ্যাবাউটেও ঘুরে যাবে। বলো কোন দিকে টর্ক পাবে রে, আঙ্কেল না আন্টি? আন্টি, কারেক্ট। ও অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক পাবে, ঠিক। তার মানে আমি যদি এখানে এরকম ভাবে টর্কটাকে বলছি, এবার স্কেলটাকে বসাই, মাঝখানটায় ব্যালেন্স করে বসাই, তারপর স্কেলের এই দিকে যদি একটা মাসকে ঝুলিয়ে দিই, এদিকে টর্ক তো যাবে, ট্যাও বেঁকে যাবে। এটাকে আটকানোর জন্য আমি উল্টো দিকে আরেকটা মাস বসাতে পারি, এটাই বিম ব্যালেন্সের কার্যনীতি। তোমাকে প্রশ্ন করেছে আমি 85 নম্বর দাগে কত মাস বসালে এ হরাইজন্টাল বা অনুভূমিতি থাকবে। প্রশ্ন হচ্ছে x=85-তে কত ভরের বস্তু ঝুলিয়ে দিলে এ ঘূর্ণন সামনে থাকবে, স্কেলটি ঘূর্ণন সামনে থাকবে। লেখ সবাই। কারেক্ট। x=85 সেন্টিমিটারে কত ভর ঝোলালে স্কেলটি অনুভূমিকই থাকবে? কি বললাম? স্কেলটি অনুভূমিকই থাকবে। ওম জিমাম জিমাম। বল। 1.5 কেজি। অনলাইনে কি কেউ অ্যান্সার দিতে চাও? মেসেজে দিচ্ছে সব। কি বলছে রে মেসেজে? দেখতো বলো কি অ্যান্সার দিচ্ছ, বলো সবাই। 1.5 কেজি। চল এদিকে দেখ সবাই, আমি কি বললাম এক্ষুনি তোমাদের কন্ডিশন লেখালাম। সাম্যাবস্থায় থাকতে গেলে টাও আন্টি টাও আঙ্কেল হতে হবে, ক্লকওয়াইজ টর্ক আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক সেম হতে হবে। টর্কের ডেফিনিশন কি বললাম? নর্মাল ডিস্টেন্স ইন্টু ফোর্স। এইবার এদিকে দেখ, এখানে তুই 2 কেজি ঝুলিয়েছিস, 2 কেজি আকার দরকার নেই, ছেড়ে দে। তুই একটা অ্যারো দিয়ে বল এখানে ফোর্স অ্যাক্ট করবে 2g, হ্যাঁ কিনা? দেখ তো এই 50 বা ও থেকে এই 2g ডিস্টেন্স, নর্মাল ডিস্টেন্স 30 না? 50 - 20, তাই আমি ডাইরেক্ট লিখবো 2g গুণিত 50 - 20, 2g গুণিত 50 - 20। ভেরি গুড। ইকুয়াল টু, এখানে m ঝুলিয়েছিস, তার মানে এখানে mg হয়ে গেল ওয়েট। এর জন্য ঘুরবে mg ইন্টু এই ডিস্টেন্সটা কত বলবো বলতো? 35 না? 85 না? 85 - 50, তাহলে mg ইন্টু 85 - 50। তোমরা বলতেই পারো আমাকে, স্যার দৌড় কি ভুলভাল করছেন এখানে, আপনি এগুলো মাইনাস করছেন কেন? একবারে করে লিখুন, আমি বোঝাচ্ছি।
আমার বোঝাতে হবে ডিস্টেন্সটা হচ্ছে এইটা, এই ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ভালো করে বোঝো। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো স্যার ইউনিট চেঞ্জ করলাম না তো, ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে 12/7 উত্তর আসবে, সেখানে তোমরা 1.5 কেজি বললে কি করে অনলাইনের ছেলেমেয়েরা? তোমরা কি এটা 85 দেখতে পাওনি? স্যার আমি 12/7 লিখেছিলাম। তুমি 12/7 লিখেছো, তুই তাহলে 1.5 কেজি বলছিস কেন? একজন তো ওই লিখেছিল ইডিয়েট। এটা কি 85 দেখতে পাচ্ছ না, এটা 65 দেখি। মূর্খর দল। এইবার জিজি কাটো, ভ্যালু বসাও, এম বার করো। এই অঙ্ক করতে পারিস না শাগনিক? এই অঙ্ক করতে পারিস না? হ্যাঁ সে তো আজকের যুগে ছাড়, বললাম না, সবাই শুনবে তো। দেখ ওকে, সরি, শুনতে পাচ্ছ সবাই? এই শুনতে পাচ্ছে না কেউ? ওই পাচ্ছে। আচ্ছা বলতো নেক্সট প্রবলেম টু, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। মনে কর ওই একই মিটার স্কেলটা নিয়ে আমি আবার চলে এসেছি, একটু বড় করে একই মিটার স্কেলটা নিয়ে আমি আবার চলে এসেছি। তোকে লেন্থটা কখনো 100, 120, 150 দিতে পারে। মিটার স্কেল মানে 100 সেন্টিমিটার অব্দি দাগ আছে। সবসময় যে 100 সেন্টিমিটার লেন্থ দেবে এমন কিন্তু নয়, এটা 10ও দিতে পারে, 40ও দিতে পারে, 95ও দিতে পারে। সেটা যেরকম লেন্থ হবে সে অনুযায়ী কাজ করবে। তো চল আমি এখানে দাগটা আবার দিয়ে দিলাম 0, এখানে দাগটা আবার দিয়ে দিলাম 100, এই মাঝখানে দাগ দিয়ে দিলাম 50। এবার তোমায় বলে দিলাম এই মিটার স্কেলটার মাপ হচ্ছে 5 কেজি। মিটার স্কেলটার মাস কত? আগেরটাই কিন্তু মিটার স্কেলটার মাস আমি বলিনি। কেন বলিনি সে প্রসঙ্গে আসছি, এইবার বলে দিলাম। ঠিক, এইবার মনে করো 62 দাগে আমি একটা সাপোর্টে একে ব্যালেন্স করতে চাই। আগেরটায় কততে ব্যালেন্স করেছিলাম একে? 50-তে। 50-তে সবাই ব্যালেন্স করতে পারে। 50-তে ব্যালেন্স করা কোনো বড় ব্যাপার না, তার কারণ 50টা হচ্ছে একদম মাঝখানে, সেন্টার অফ মাস। এখানেই সেন্টার অফ মাস থাকে, এখানেই ওর ওয়েট কাজ করে, এখানেই তুই ফোর্স দিয়ে দিচ্ছিস। এইবার তুই ওকে ব্যালেন্স করছিস 62। মনে কর x=30-এ একটা 2 কেজির ভর ঝোলানো আছে। তাহলে প্রশ্ন x=90-তে কত মাস ঝুলিয়ে দিলে এই বস্তুটা অনুভূমিকই থাকবে? প্রশ্ন লেখো, x=90-এ কত মাস ঝুলিয়ে দিলে, বা প্রশ্ন লেখারও দরকার নেই, ছবিতে এঁকে এম এর সামনে জিজ্ঞাসা চিহ্ন দাও তাহলেই হবে। আর এইটা হচ্ছে সাপোর্ট, আর স্কেলটার ভর হচ্ছে 5 কেজি। স্কেলটির ভর হলো 5 কেজি। তাড়াতাড়ি করো। ওম দিমাম দিমাম তত্তনসে চিপকে ছাতি সে। হ্যাঁ বল। হ্যাঁ জয়েন করে দে। আল্লাহ সবাইকে জয়েন করে দে, সবাইকে জয়েন করে দে, লেফট করে দে। বলো বলো, কে পারবে দেখি, কে পারবে দেখি, কে পারবে দেখি। অনলাইনে অ্যান্সার দিচ্ছে কি কেউ? কেউ দিয়েছো অ্যান্সার?
ওই যে বললাম তুই অত বুদ্ধি খাটাতে যাচ্ছিস কেন? তুই আঙ্কেল ইকুয়াল টু আন্টি কর না। স্যার 4.43। একজন অ্যান্সার দিয়েছে 16/7 আর একজন বলছে 4.43। আর কেউ? 43। হ্যাঁ 16/7 বলছে অনেকে এখানে, তোমরা কি বলছো? 16/7 অভ্রদীপ মন্ডল, সায়ন দে 31/7। ওকে রাজা শেখর স্যার এখানে 16/7। সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে হবে এখানটা? না না না, একটাই কথা মাথায় রাখ না, আঙ্কেল ইকুয়াল টু আন্টি হতে হবে। শীতচন্দ্র হয়েছে? স্যার করছি। দেখ এদিকে দেখ সবাই, বোর্ডের দিকে, বোর্ডের দিকে দেখ। এখন এদিকে সবাই সবাই এদিকে আমি করছি, আর কেউ করবে না। টপিক টপিক এখন 62টাই হচ্ছে তোর পিভটেড পয়েন্ট। ও যেখানে সাপোর্ট আছে, যেখানে আটকে দিয়েছি, সেটাই তোর জোর করে তোর ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস বা পিভটেড পয়েন্ট হয়ে গেল। কিন্তু তোর মাস যে আছে 5 কেজি, সেই 5Gটা তো তোর আসল ভর কেন্দ্র দিয়েই কাজ করবে, সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র দিয়ে কাজ করবে। সেটা কোনটা হবে? মিড পয়েন্ট। তাহলে মাঝখানে 50 স্কেলের জন্য, নিজের ভরের জন্য একটা 5G কাজ করবে, এটাও তোমাদের অ্যাড করতে হবে। বেসিক্যালি এই 5Gটা থাকবে বলেই তুমি একা একা 62 থেকে ব্যালেন্স করতে পারবে না। মনে কর আমি এখানে যদি একে ব্যালেন্স করতে চাই, স্কেল আছে কারোর কাছে বড়? হ্যাঁ যেহেতু, যদি আমি তোকে বলি এদিকে দেখ সবাই, এক্সপেরিমেন্টটা বোঝ, তোরা ভালো ছেলে মেয়ে বুঝতে পারবি, আমি গ্যারান্টি দিচ্ছি। মনে করে এই হচ্ছে স্কেলটা, এই স্কেলটার 30 আছে, মোটামুটি 15-র কাছাকাছি মাঝখানে হবে। এই দেখ মোটামুটি এইখান দিয়ে আমি যদি বসাই, মোটামুটি 15-র একটু এদিকে, এই জায়গাটা একটু ফাঁকা আছে। দেখ এখানে মাস কম, তোদের কি বলেছি মাস যেখানে কম হয় তার উল্টো দিকে সরে যায়। তাহলে এটা 15-র একটু আগে বসিয়ে দেখি তো। এই যে আমি এখন ওকে যে দাঁড় করিয়ে রেখেছি, ব্যালেন্স করিয়ে রেখেছি, বেসিক্যালি এটা কিন্তু আমি ভর কেন্দ্রে হাতটা দিচ্ছি। তার কারণ এর যে মাস, এর যাই মাস হোক, 10 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম, সেটা কাজ করছে নিচের দিকে 50G। আমি যদি ঠিক সেই জায়গাটায় ওপরের দিকে ওকে নর্মাল রিয়াকশন ফোর্স দিয়ে দিই, তাহলে আটকে যাবে, তাহলে আটকে যাবে, আটকে গেছে। কিন্তু যদি আমি বলি এইখানটায় ওকে ব্যালেন্স করতে, ব্যালেন্স করতে পারবি? পারবি না, তার কারণ ওর ওজন আছে, ওর ওজনের জন্য ওর নিচে পড়ে যাবে। এই জন্য তোকে এদিকে একটা ভর দিতে হবে। এদিকে যদি বেশি ভর হয়, এই দিকের মাসটাকে যদি অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য এদিকে বেশি ভর থাকে, তাহলে কিন্তু আটকে যাবে। তোদের কাছে যদি রবার থাকে, সেটা যদি এখানে বসাস 1, 2, 3টে, তাহলে দেখবি যদি এদিকে ওয়েটটা সমান হয়ে যায়, এটা কিন্তু আটকে যাবে। তাহলে কনসেপ্ট সেম, তুই যে কোনো জায়গায় ব্যালেন্স করতে চা না কেন, দ্য কনসেপ্ট ইজ সেম। টাও আঙ্কেল ইকুয়াল টু টাও আন্টি। এইবার তুই বল ওয়ের অ্যাবাউটে, সবাই সবাই বোর্ডের দিকে, ওয়ের অ্যাবাউটে রোটেশনটা দেখবি। বল ওয়ের অ্যাবাউটে ফার্স্ট 5G যেটা 50-এ কাজ করছে, সেন্টার অফ গ্র্যাভিটিতে যে ফোর্সটা কাজ করছে 5G, বল ওকে কোন দিকে ঘোরাবে? কোন দিকে ঘোরাবে? তাড়াতাড়ি বলো। 5G ওকে কোন দিকে ঘোরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে প্রথম লিখবো 5G গুণিতক 62 - 50, নর্মাল ডিস্টেন্স এটা, প্লাস দেখ তো 2 কেজির জন্য যে 2G, ওটাও একই দিকে আছে, ওটাও অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস 2G ইন্টু 62 - 30। আবারও বলছি, ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ইকুয়াল টু, এই দুটোই ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। খুব দুঃখের কথা, খুব দুঃখের কথা। তাহলে ওকে উল্টো দিকে ঘোরাবে কে? ক্লকওয়াইজ ঘোরাবে কে? একজনই।
তাহলে এই একা সবেধন নীলমণি এর কাজ হচ্ছে এই দুটো টর্ককে ব্যালেন্স করা। তাই আমি এইখানে টর্কটা লিখবো mg গুণিত 90 - 62। চলো সলভ করো, জি গুলো উড়িয়ে দাও। আমি বলি কি তানভীর জিসিএল লিখবি না, ডাইরেক্ট এম দিয়ে লিখে দিবি। তানভীর খুব ভালো ছেলে, করেছো তানভীর? 8000। স্যার 31/7 হচ্ছে 4.43। 31/7। 5 × 62 - 50 মানে 12 প্লাস 2 × 62 - 30 মানে হচ্ছে 32 না? 62 - 30 মানে 32 তো, ইকুয়াল টু এম ইন্টু এটা কত হয়? তাহলে 5 × 12 = 60, 32 দুগুণে 64। হ্যাঁ এইটা হবে অ্যান্সার। 124/28 করলে কত হয়? This is the answer. বলো বুঝেছো? ক্লিয়ার? ইয়েস অর নো, তাড়াতাড়ি বলবে ইয়েস অর নো। বাহ, সবাই বুঝেছে। চলো নেক্সট। সিস খেলায় তো এটাই হয়, একটা দিকে মোটা লোক একটা দিকে রোগা লোক। তুই বলতো মোটা লোকটাকে দূরে বসতে হবে না কাছে বসতে হবে? ধর এটা সিস। চল দেখি দেখি কেমন বুদ্ধি তোদের। এটা সিস। সিস জানিস তো? ঢেকি ঢেকি ঢেকি। ধর তোকে বললো এই ঢেকিটার টোটাল লেন্থ হচ্ছে 105 সেন্টিমিটার। দুটো লোক এর উপর বসতে চাইছে, একটা মোটা একটা রোগা। এই যে রোগাটা হচ্ছে এটা, এর মাস হচ্ছে 10 কেজি, আর মোটাটা হচ্ছে এটা, এর মাস হচ্ছে 40 কেজি। যদি রোগাটা একবারে কোনায় বসে তাহলে মোটাটা কোথায় বসলে এটা ব্যালেন্স হয়ে থাকবে? বার করো তো সবাই, বের করো বের করো, অঙ্কের উত্তর বলতে হবে তো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ব্যালেন্সটা কিন্তু একদম মাঝখানে আছে, এটা ধরে নাও। এটা মিড পয়েন্ট, এম বলে দিলাম মিড পয়েন্ট। একটা ঢেকির একদিকে একটা মোটা লোক একদিকে একটা রোগা লোক বসে আছে। রোগা লোকটা একদম কোনায় বসলে মোটা লোকটা কোথায় বসলে ব্যালেন্স হবে? রোগা লোকটা 10 কেজি, মোটা লোকটা 40 কেজি। তো তোকে দুজন এসে বলছে একজনের ওজন 10 কেজি একজনের ওজন 40 কেজি, কে রোগা কে মোটা, তুই কি বলবি? প্রথমে বল 105 ভাজিত 2 কত হয়? 52.5। তাহলে এদিকে দেখ সবাই, এই লেন্সটা হচ্ছে 52.5। এই 52.5 কে ব্যালেন্স করছে 10G, মানে 10G 52.5 এ গিয়ে অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে 10G ইন্টু 52.5 ইকুয়াল টু হবে মোটা লোকটা 40G ইন্টু x। এই ডিস্টেন্সটাকে x ধরে নাও। তোর কি মনে হয় মোটা লোকটাকে কোনায় বসতে হবে না কাছাকাছি? ভেতরে বসতে হবে, ভেতরে বসতে হবে, কারণ এর মাসটাই তো বেশি। তাহলে এক্সটা কম হলেই এটা সমান হয়ে যাবে। ব্যাস সলভ করে নিও, এক্স পেয়ে যাবে। হ্যাঁ, মানে অঙ্ক কিন্তু এমন কিছু কঠিন না, কিন্তু এইবার তোদের পার্সপেক্টিভটা বদলে যাবে। চল নেক্সট। নেক্সট চলে আসো সবাই। একশো পাঁচ বাই যা হোক যেটা আসুক লেখ সেটা।
হুম, না শুধু এক্স করলেই হবে, কারণ এখানে তো আর মাঝখানটায় তো কিলকটাকে এক্স ইকুয়াল টু 0 ধরেছে, এর বাঁদিকে 52.5, ডান দিকে 52.5, ওখানে তো 85 মাইনাস 50 করেছিলিস কেন? কারণ মাঝখানে দাগটা ছিল 50, 50 থেকে 85 বলি 35, কিন্তু এখানে তো মাঝখানে দাগটার কোনো এক্স ইকুয়াল টু 0, ওটা এক্স ইকুয়াল টু 0 ধরে নে। আমি এই সাইডের কথাটাই বলছি, দেখ একটা কনফিউশন তৈরি হয়েছে, একটু বলে দিই, শুনে নাও। এই দেখ, এইখানে যদি আমি বলে দিই এক্স ইকুয়াল টু 15, তাই 15-র বেসিসে এটা যদি 45 হয় তাহলে এটা হবে 45 মাইনাস 15। কিন্তু যদি এখানে কিছুই না বলে দেওয়া থাকে তাহলে এই ডিস্টেন্সটাকে তুই কি 45 মাইনাস 15 কেন ধরবি? এক্স ধরবি। হ্যাঁ, এইটাকে 0 ধরতে হবে, তুই এটাকে 0 ধরেছিস, তাহলে 52.5 প্লাস এক্স লিখতে হবে। তো ভুল, যেখানে কিলকটা থাকবে বা যেখানে সাপোর্টটা থাকবে সেখানে রেসপেক্টিভ ডিস্টেন্সটা নেবে। হ্যাঁ, লাস্টে তুমি 62.5 এর সাথে বসে এটা প্লাস করে অ্যান্সার দিতে পারো, বুঝেছো? ক্লিয়ার? আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছি তোমাদের, এই অঙ্কটা আমি বই থেকেই দিচ্ছি, চল দেখা যাক। ধর তোকে বললো এটা একটা স্কেল, মন দিয়ে দেখ, কথা বলিস না প্লিজ। ধর তোকে বললো এটা একটা স্কেল, এটার লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার। এতক্ষণ যে অঙ্কগুলো দেখছিলাম ওটায় দুটো সাপোর্ট দিয়ে আমরা আটকাচ্ছিলাম, সরি একটা সাপোর্ট দিয়ে আটকাচ্ছিলাম, এবার দুটো সাপোর্ট টেবিলের পায়ার মতো। এইখানে একটা মনে কর আমি দিলাম, এইখানে আমি একটা, চল কথার কথা বলছি, এটা হলো এক্স ইকুয়াল টু 10, এটা হলো এক্স ইকুয়াল টু 90, আর এই স্কেলটার ভর বলে দিলাম 5 কেজি। আবার আগের মতো হলো, ক্লিয়ার? সরি সরি, এইবার তোকে বলছে এক্স ইকুয়াল টু 75-এ একটা 2 কেজির বস্তুকে ঝুলিয়ে দিলাম, তাহলে বলো এক্স ইকুয়াল টু 10 আর এক্স ইকুয়াল টু 90 যে সাপোর্ট আছে, এই সাপোর্টটা ওকে কতটা নর্মাল রিয়াকশন দেবে? n1 আর n2 কত? এটাও একটা প্রশ্ন হতে পারে, প্রশ্ন বিচিত্রায় অনেক জায়গায় দেখতে পাবে। আরে তুই কেন বলছিস ওটা? যতবার ওই জোকসটা শোনার পর থেকে আমি প্রশ্ন বিচিত্রা বলি, আমার ওই জোকসটাই ফার্স্ট মনে আছে। প্লিজ এটা বলিস না। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? আমি নতুন একটা বই বার করছি। ও কি জানে জোকসটা? না এমনি বলছে। ওকে, প্রশ্ন হচ্ছে এই দেখ ভালো করে বোঝ, এই যে একটা মনে কর টেবিল, আগেকার দিনে বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেয়েছি, আগেকার দিনে অবশ্য কি করে খাবি, জন্মাসিনি তখন। আগেকার দিনে যখন বিয়ে বাড়িতে, এখন যেমন কি সব আইটেম গুলোর নামও আমি বুঝতে পারি না, আর খাওয়া দাওয়ার সিস্টেমটাও আমি বুঝতে পারি না। কি জানি স্যালাডই থাকে, ওটা চাটনির মতো খেতে হয়, কি জানি যাই না, বলতে পারবো না। তো আগেকার দিনে যে বিয়ে বাড়ি ছিল সেখানে দেখবি টেবিল গুলো রাখতো, লম্বা লম্বা টেবিল হতো, মনে কর একটা ভি শেপ সাপোর্টের উপর রাখতো, একদম কোনায় একটা ভি শেপ সাপোর্ট থাকতো এরকম। মনে আছে কি তোদের কারুর? অনলাইনে একটু রেসপন্স করবে প্লিজ। এইরকম, আর একদম কোনায় এরকম, এই ছিল টেবিলটা।
তাই না? এখানে লাইন দিয়ে বসে খেত। এবার ধর তোর এইখানে যদি কেউ বাচ্চা বাচ্চা বেশি চাপ দিয়ে দিত, এটা উল্টে যেত। এই নর্মাল রিয়াকশনটা যদি বেশি হয়ে যায়, এখানে টর্কটা যদি বেশি হয়ে যায়, এটা উল্টে যাবে না? তো জিজ্ঞেস করেছি নর্মাল রিয়াকশন গুলো কত হতে হবে। শুনে নাও সবাই এই অঙ্কটা কি করে করতে হয়। বল এখানে কটা আননোন বার করতে দিয়েছি তোকে? তাহলে একটা ইকুয়েশন দিয়ে হবে? তা তুই তো টর্ককে সমান করে একটা ইকুয়েশন কর, সেটা থেকে তুই দুটো আননোন কি করে পাবি? আরেকটা ইকুয়েশন লাগবে। কি ইকুয়েশন আরেকটা? নেট ফোর্স জিরো। এই যেমন ঘূর্ণন সাম্যে আছে, ঘুরছে না, তেমনি রৈখিক সাম্যেও তো আছে, চলেও তো যাচ্ছে না। তাহলে নেট ফোর্স তো জিরো হবে, নেট টর্ক জিরো হবে, হ্যাঁ কিনা? তাহলে প্রথমে লেখো রৈখিক সাম্যকে বিবেচনা করে পাই, এক্সপ্লয়টিং লিনিয়ার ইকুইলিব্রিয়াম। রৈখিক সাম্য কে বিবেচনা করে পাই। বুঝতে পারছো তো সবাই? মেয়েরা আছো তো সব? অনিন্দিতা আছো? থাকে না ক্লাসে, থাকেই না। রৈখিক সাম্যকে বিবেচনা করে পাই। দেখ এর মাস কত বলেছি? ও আছো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। এই দেখ স্কেলটার ভর কত বলেছি? বল স্কেলের ওজন কোন বিন্দু থেকে কাজ করে? স্কেলের ওজন কোন বিন্দু থেকে কাজ করে? আরে তোর ওজন তোর কোন বিন্দু থেকে কাজ করে? ভর কেন্দ্র থেকে, সেন্টার থেকে, কেন্দ্র থেকে। তাহলে বল এইটার 100 সেন্টিমিটার হলে কেন্দ্র কোথায় হবে? 50। 50-এ 5G কাজ করবে। তোদের আমি রিকোয়েস্ট করব, যদি স্কেলের ভর দিয়ে দেয় আর ওর ভর কেন্দ্র যদি থাকে দেখতে পাস, তাহলে ওর ওজনটা ভর কেন্দ্রে সবার আগে লিখে ফেলবি, এটা তোর ফার্স্ট কাজ। তুই যদি স্কেলের ভরটা ওভার হিয়ার করে চলে যাস তাহলে কিন্তু জিরো পাবি। স্কেলের ভর 5 কেজি, ওর সেন্টার অফ মাস একদম মিড পয়েন্টটা দেখে নিবি 50, ওই জায়গাটা তুই 5G ধরে নিবি। আর এই 2 কেজির ব্লকটাও মুছে দিবি, এই জায়গাটা লিখে দিবি 2G। তাহলে বল সোহমনাথ, এখন ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে ফোর্স কত? 7G। ওপরের দিকে? হ্যাঁ, আরে ইডিয়েট কত দেখতে পাচ্ছিস বল না? তাহলে n1 প্লাস n2 ইকুয়াল টু 7G, এটা 1 নম্বর ইকুয়েশন। ও বলছে উল্টোটা তো 7G হবে। আরে n1 n2 আলাদা করে বার করতে বলেছি, n1 প্লাস n2 7G বললে অঙ্ক হয়ে যাবে তো। n1 কত বলতে হবে তো, n2 কত বলতে হবে তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এইবার ঘূর্ণন সাম্য বিবেচনা করে পাই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে সবাই। এইটা তোরা করে দিবি আমি জানি, কিন্তু এই জায়গাটাতেই তোরা কেস খাবি। ঘূর্ণন সাম্য বিবেচিত করে পাই, মানে বিবেচনা করে পাই। শোন, যখনই ঘূর্ণন সাম্য বিবেচনা করবি, প্রথমেই তোদের তো পরীক্ষা হবে এমসিকিউ, ফার্স্টেই লিখে দিবি টাও অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল টু টাও ক্লকওয়াইজ। আর এই জায়গাটা বুঝবো, দেখতে সুবিধা হবে তোদের, বুঝবো? তোরা লিখেছিস তো n1 প্লাস n2 7G, এটাকে আমি এই পাশে লিখে রাখলাম, এই ওপরে লিখে রাখলাম, এটা আমার লাগবে। এইবার ঘূর্ণন সাম্য বিবেচনা করে পাচ্ছি, দেখ কি ফার্স্টেই লিখে দিবি টাও অ্যান্টি ইকুয়াল টু টাও ক্লক। এইবার প্রশ্ন হচ্ছে স্যার আমি টর্ক তো মাপবো, এখানে তো স্যার দুটো সাপোর্ট, কটা সাপোর্ট? তুমি তো আগে যে সাপোর্ট একটা ছিল, এইটা মনে কর সাপোর্ট ছিল, ও এর অ্যাবাউটে দূরত্বগুলো মেপেছিলিস। এখানে তো দুটো সাপোর্ট, কার অ্যাবাউটে মাপবি? যে কোনো একটার অ্যাবাউটে মাপবি, কিচ্ছু যায় আসে না। আরে ভাই n1 পয়েন্টের অ্যাবাউটে ঘুরছে না, যখন n2 এর অ্যাবাউটে তো ঘুরছে না, আবার এই মাঝখানের পয়েন্টের অ্যাবাউটে তো ঘুরছে না, যে কোনো অ্যাবাউটে তো টর্ক জিরো হবে। তোর পছন্দ মতো যে কোনো বিন্দুর অ্যাবাউটে টর্ককে জিরো কর। আমরা এক্ষেত্রে প্রথম সাপোর্ট, এটার নাম দিয়ে দিচ্ছি এ বিন্দুর সাপেক্ষে করব। দেখ সবাই এর দিকে তাকা,
সবাই এর দিকে তাকা, পাখির চোখ সবাই এ হবে, পাখির চোখ এ হবে। বলো তো বন্ধুরা, এর সাপেক্ষে 5G ওকে কোন দিকে ঘোরাবে, আঙ্কেল না আন্টি? এর সাপেক্ষে 5G কোন দিকে ঘোরাবে? তুমি শুধু এ পয়েন্টটা ভাবো আর 5G ভাবো, বাকি সব ভুলে যাও। এদিকে ঘোরাবে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে আঙ্কেল ক্লকওয়াইজে আমরা লিখবো 5G ইন্টু 50 মাইনাস 10। ঠিক আছে? কাজ নেই, কাজ না করে প্রচুর পয়সা পেয়ে গেলে এগুলো হয়। দেখেন বল 2G কোন দিকে ঘোরাবে? 2G-ও ক্লকওয়াইজ ঘোরাবে। 5G যদি ওকে এদিকে ঘোরায়, 2G-ও এদিকে ঘোরাবে। লেখ প্লাস 2G, ডিস্টেন্সটা শুধু চেঞ্জ হয়ে যাবে। 75 মাইনাস 10। তোমরা এবার ডাইরেক্ট ক্যালকুলেট করে লিখতে পারো, বুঝতে পেরেছো? আর বলতো N2 ওকে কোন দিকে ঘোরাবে? এই এর অ্যাবাউটে N2 ওকে কোন দিকে ঘোরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে, উল্টো দিকে। তাহলে আন্টির জায়গায় লিখবো N2 ইন্টু 90 মাইনাস 10। বলতো N1 ওকে কোন দিকে ঘোরাবে? N1 ওকে কোন দিকে ঘোরাবে? অনলাইনের ছেলেমেয়েরা, অনলাইনের ছেলেমেয়েরা, N1 এর জন্য টর্ক হবে 0। N1 ওকে কোনো দিকেই ঘোরাবে না। আরে ইডিয়েট, এটাই তো অক্ষ, এই সাপোর্টের মধ্যেই তো ফোর্স কাজ করছে। এ তো অনেকটাই আলম্ব বিন্দুতে ফোর্স দিয়ে দরজা খুলছে সালমান খান। মানে যেখানটায় আলম্ব, যেখানটায় ফালক্রাম, যেখানটা অক্ষ, সেখানেই যে বিন্দু দিয়ে, সেখানেই যে বল কাজ করছে, সেই বলের জন্য টর্ক হবে 0। N1 এর জন্য এর অ্যাবাউটে টর্ক হবে 0। আবার বি এর অ্যাবাউটে যদি টর্ক নিস, তখন N1 এর জন্য টর্ক থাকবে, তখন N2 এর জন্য টর্ক হয়ে যাবে 0। বোঝা গেছে? N2 বার করতে পারবে এখান থেকে? বার করো, সেই ভ্যালুটা বসিয়ে দাও, N1 বেরিয়ে যাবে। তাড়াতাড়ি করো। জি কে তোমরা 10 ধরে নাও, এখানে জিটা লাগবে, জি কাটবে না। টেক জি ইজ 10। তাহলে এটা 80 ইনটু, অনলাইনে কেউ করেছো? তোমাদের কোনো আওয়াজই পাচ্ছি না আমি। স্যার জি 9.8 ধরে করেছি। হ্যাঁ ঠিক আছে, করি, অসুবিধা নেই। আমি এখানে N2 10G কমন নিয়ে নিলাম। এটা হচ্ছে 40 ইন্টু 5, 40 ইন্টু 5 200। আর এটা হচ্ছে 75 মাইনাস 10, 65 ইন্টু 2 130। তাহলে এইটা কেটে গেল, N2 হয়ে গেল 200 প্লাস 130 মানে 330 ভাজিত 8, কত হয় রে? 165/4। তো পয়েন্টে বলবি স্যার 40.425 আসছে। কত? 40.42। 425। 40 পয়েন্ট না 41 পয়েন্ট? 41 পয়েন্ট। তাহলে 41.25 নিউটন হচ্ছে N1। N1 প্লাস N2 হচ্ছে 70। তাহলে N2 বসিয়ে দাও, এটা N1 বের করো নাও, ইউ উইল গেট ইউর অ্যান্সার। দুটো সমীকরণ। কটা সমীকরণ দিদিভাই? দুটো। একটা রৈখিক সামনে নেট ফোর্স 0, একটা ঘূর্ণন সামনে নেট টর্ক 0। খেলা শেষ, খেলা শেষ, সবাই দেখে নাও। তোমাদের এই বুধবার দিন, মানে এইবারের ব্যাচে বুধবার সকালে তো একটা ক্লাস হলো না, তোমাদের এক্সট্রা ক্লাস দেবো। বুধবার দিন সন্ধ্যাবেলার ব্যাচে আমি পড়াবো হচ্ছে জড়তা ভ্রামক আর কৌণিক ভরবেগ। তাহলেই আমাদের শেষ। বৃহস্পতিবারও তাই। শুধু তোদের আরেকটা ক্লাস লাগবে, সেটা পরের সপ্তাহে দেবো এক্সট্রা, শুধু কোন্নগরের ব্যাচে ফার্স্ট চ্যাপ্টারটা পড়ানোর জন্য। ওটা শ্রীরামপুরের ব্যাচে পড়িয়ে দিচ্ছি। তোরা করেছিলিস? তুই তখন স্কাইলাইন এডুকেশনে ঢুকে যাবি। কালকে মালটা বিকালে কি হাসছে একদম। একটা টোটোকে দাঁড় করিয়েছি এখানে, তারপর টোটোটা দাঁড় করাইনি কেন? তুই টোটোটা যখন যাবি না,
বাদাম পেয়েছি, ওইখানে ভাজে বাদাম একটা ছেলে। বল হয়েছে? হয়েছে? বাহ, বোঝা গেছে। দেখো লাস্ট টপিক, এইটা স্টার দিয়ে রাখো যে অঙ্কটা আমি করাচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট, এর আগেরটাও ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটা স্কুলে ফার্স্ট সেমিস্টারে আসে, মানে প্রত্যেকবারই আসে ফার্স্ট সেমিস্টারে। এই যে অঙ্কটা করাতে যাচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। লিনিং অফ এ ল্যাডার অ্যালং এ ওয়াল, লিনিং অফ এ ল্যাডার অ্যালং এ ওয়াল মানে একটি দেওয়ালে একটি মইকে হেলান দিয়ে রাখা হয়েছে। লিন, লিন শব্দটা মানে জানিস তো? LEAN, দেখবি ট্রেনে লেখা থাকে ডু নট লিন আউট। ডু নট লিন আউটের বাংলা হচ্ছে বাহিরে ঝুঁকিবেন না। বুঝতে পারলি? লিন আউট মানে এই যে হেলান দিয়ে রাখা, হেলে থাকা, এই যে এরকম ভাবে দেখে না ট্রেন, ট্রেন এসছে কিনা, ওইটাকে বলে লিনিং, লিন আউট করা। একদিন ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি, হাওড়া স্টেশন থেকে ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে, আস্তে আস্তে যে স্পিডটা নিচ্ছে, হঠাৎ একটা লোক দৌড়ে দৌড়ে এসে বললো, দাদা দাদা এটা কি অল স্টপেজ, এটা কি সব স্টেশনে দাঁড়াবে? আমি বললাম কেন, আপনি কি সব স্টেশনে নামবেন? লোকটা হা করে দাঁড়িয়ে বললো ট্রেনটা আসতে চলে। ওই লিনিং অফ এ ল্যাডার অ্যালং এ ওয়াল, স্বাভাবিক ব্যাপার। ও সব স্টপেজে ট্রেন দাঁড়াবে নাকি, ওর কি? ও তুই কোথায় নামবি বল না, তুই বল হিন্দ মোটরে দাঁড়াবে, হিন্দ মোটরে নামতে হয়। আমি হ্যাঁ বলতাম, দাদা এটা কি সব স্টেশনে দাঁড়াবে? সব স্টেশনে নামবেন নিশ্চয়। বলার সময় নেই, ট্রেন ছেড়ে দিতে। এই অঙ্কটা বইতেও এক্সাম্পল আছে, শুধু বইতে এক্সাম্পল আছে এমন নয়, এটা আমার এক্সারসাইজেও থাকবে এবং তোমরাও তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে শুরু করে যা যা বই আছে সব জায়গায় এইটা প্রচুর বার এই অঙ্কটা দেখতে পাবে, এটা করে যাবে, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াল। কি ওয়াল মানে কি সাগনিক? সানি দেওয়াল, ঠিক করে বল। আর এইটা হচ্ছে ফ্লোর, ফ্লোর হচ্ছে মেঝে, ঠিক আছে? এর গায়ে এই একটা মই রাখা হলো। ধর এই মইটা দুটো বিন্দুতে কানেক্ট হয়ে আছে, একটা এ বিন্দু এটা, একটা বি বিন্দু এটা। আমি প্রথমে শুধু মইটা নিয়ে করছি, হতেই পারে এই মইটার মধ্যে তুই উঠছিস, তুই যখন এখানে মইটা স্লিপ করে যায় না, অঙ্কটা কিন্তু সেইটা নিয়ে। একটু মন দিয়ে দেখো সবাই, রিকোয়েস্ট করবো একটু মন দিয়ে দেখো। যারা জয়েন্টের ব্যাচে পড়ো তাদের এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, এই ভেলোসিটি আর এই ভেলোসিটির রিলেশন করেছিলাম, মনে আছে কারো? VA = VB cos θ, মনে আছে তো? আমরা ওইটা কনস্ট্যান্ট রিলেশন দিয়ে মোশন করেছিলাম। আজকের বিজ্ঞানটা শিখব, দেখো সবাই ঠান্ডা মাথায়। এই হলো AB ল্যাডার, ধরে নাও এর মাস হলো M আর এর লেন্থ হলো L। ও আছে এই অ্যাঙ্গেল করে থিটা। এর মাস যদি M হয় তাহলে এর ওয়েট mg কাজ করবে একদম কেন্দ্রবিন্দু C থেকে, সেন্টার থেকে নিচের দিকে কি কাজ করবে বল? mg ওজন। এমনি এর ওজন, তুই উঠিস কিন্তু এর মধ্যে, এমনি এর ওজন। বোঝা গেছে? এইবার একটা কথা বল, যদি বলে যে এর থেকে অ্যাঙ্গেলটা একটু থিটা কমে গেলেই, মানে বি একটু ডান দিকে গেলেই এটা স্লিপ করে পড়ে যাবে, হতে পারে না? যে ধর তুই এইভাবে রাখলি, তোদের বাড়িতেই দেখতে পাবি, তুই যদি আরেকটু এরকম ভাবে রাখিস, আরেকটু এভাবে রাখিস, এক সময় এটা এইভাবে পড়ে যাবে না, ঘুরে যাবে না? তখন এই বি এদিকে স্লাইড করবে আর এ এদিকে নামবে, এটা পুরো রোটেট করবে, ঘুরবে, ঠিক? তা চল আমি দেখি এর ঘূর্ণন সাম্য কতক্ষণ থাকে, রৈখিক সাম্যই বা কতক্ষণ থাকে, ঠিক? চল রেডি, চল আগে তুই এর ফোর্স গুলো আন, এর উপর কি কি ফোর্স কাজ করছে একবার আন। আচ্ছা এটা লেন্থ L মনে থাকবে তো? আমি মুছলাম।
কি কি ফোর্স কাজ করছে ভাব। ফার্স্ট, যে দুটো পয়েন্টে, এটা কেউ ভুলবে না, এটা সবাই মনে রাখবে, যে দুটো পয়েন্টে একবার দেওয়ালে একবার ফ্লোরে এই মইটা যুক্ত হয়ে আছে, সেই দুটো পয়েন্টে কাজ করবে লম্ব প্রতিক্রিয়া, নর্মাল রিয়াকশন। কি কাজ করবে? নর্মাল রিয়াকশন। এই যেমন এই এ বিন্দুতে দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করবে এনএ, আর বি বিন্দুতেও দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করবে এনবি। বলো হ্যাঁ কিনা? ক্লিয়ার? সাধারণত তোমাদের যে লেভেলে অঙ্ক দেয়, এই দুজনের মধ্যে একজনের উপর ফ্রিকশন থাকে না, একজনের উপর থাকে। সাধারণত ওয়ালটাকে ফ্রিকশন লেস বলে, তাহলে এটাকে আমি বলছি ঘর্ষণহীন, ফ্রিকশন লেস। তুই আমায় জিজ্ঞেস করতেই পারিস স্যার ফ্রিকশন থাকলে কি হতো? ফ্রিকশন থাকলেও করা যাবে, তোমরা নিজেরাই করতে পারবে, অসুবিধা নেই, কিন্তু এখানে ফ্রিকশন আছে। তাহলে তোরা বল, এরপর থেকে, এখন যে ছবিটা এঁকেছি, এরপর থেকে বি কোন দিকে স্লাইড হবে? এর পরের মুহূর্ত থেকে এসিটা যদি স্লিপ করে, এসি যদি স্লিপ করে, তাহলে বি কোন দিকে স্লাইড হবে? ডান দিকে, এইদিকে যাবে বি। যদি বি এদিকে যায়, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে, ভেতরের দিকে ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। চল এটাকেও আমি লিখে রাখলাম এফ, এটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক। আপাতত এখন এই থিটা কোণে এই মইটা সম্পূর্ণভাবে সাম্যাবস্থায় আছে। তোমার সবকটা ফোর্স আঁকা হয়ে গেছে, কিন্তু দেখো কি কি ফোর্স আছে মন দিয়ে শুনবে। ফার্স্ট, মইটার ওজন কাজ করবে একদম মধ্যবিন্দু থেকে, L/2 থেকে। এই টোটালটা L হলে এটা হবে L/2, ঠিক আছে। 2, যে দুটো পয়েন্টে কন্ট্যাক্ট হয়ে আছে, মাথায় রাখো কন্ট্যাক্ট পয়েন্ট মানেই কন্ট্যাক্ট ফোর্স, তার মানেই নর্মাল রিয়াকশন। এইখানে কন্ট্যাক্ট হয়ে আছে দেওয়ালের সাথে, এখানে নর্মাল রিয়াকশন কাজ করবে এনএ। এখানেও কন্ট্যাক্ট হয়ে আছে ফ্লোরের সাথে, এখানেও নর্মাল রিয়াকশন কাজ করবে এনবি। আর যদি বি ডান দিকে স্লিপ করে, তাহলে ডান দিকে স্লিপ করলে ফ্রিকশন কাজ করবে ভেতরের দিকে। তোকে বলে দিতে পারছে এতেও ফ্রিকশন আছে, যদি বি ডান দিকে স্লিপ করে তাহলে এ নিচের দিকে নামবে, তাহলে এর জন্য ফ্রিকশন উপরের দিকে কাজ করতো, একটা এক্সট্রা ফ্রিকশন আসতো। আমার এখানে নেই, আসছি না। বোঝা গেছে? এবার ফার্স্ট, মইটির রৈখিক সাম্য বিবেচনা করে পাই, লিখবে সবাই, কনসিডারিং দ্য লিনিয়ার ইকুইলিব্রিয়াম। মইটির রৈখিক সাম্য বিবেচনা করে পাই। রৈখিক সাম্য মানে নেট ফোর্স 0। রৈখিক সাম্য মানে কি? সব দিকে বল, তোরা বল, এক্স অক্ষ বরাবর কি কি ফোর্স কাজ করছে বলতো? ছবির দিকে তাকা, সবাই বল, এক্স অক্ষ বরাবর কি কি ফোর্স কাজ করছে আর কোন দিকে? এন এ ডান দিকে আর এফ বাঁ দিকে। তাহলে এক্স অক্ষ বরাবর নেট ফোর্স 0 হতে হবে, মানে এন এ ইকুয়াল টু হতে হবে এফ। 1 নম্বর সমীকরণ, ঠিক কিনা? ডান দিকে বাদিকে মালটা তো যাচ্ছে না কোথাও, তার মানে ডান দিকে বাদিকে ফোর্স তো সমান হবে। বল, ওপর নিচে কি কি ফোর্স কাজ করছে? এনবি আর এই দুটো সমান হতে হবে, ওপর নিচেও তো কোনো দিকে যাচ্ছে না। বারে বাহ, আনন্দ আনন্দ, প্রচন্ড আনন্দ। এনবির ভ্যালুটা কিন্তু বেরিয়েও গেল, এমজি, তোকে তো এমটা বলে দেবে, হ্যাঁ কি না? ব্যাস, এইবার হয়ে গেল রৈখিক, এইবার হয়ে গেল ঘূর্ণন সাম্য। এটুকু বোঝা গেছে? অনলাইনে একটু রেসপন্স করবে। এই দুটো ইকুয়েশন সবাই বুঝতে পেরেছো? মেয়েরা, মেয়েরা বিশেষ করে প্লিজ একটু রেসপন্স করবে। অস্মিতা আছো? অস্মিতা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে। এই হিয়ার আলফারের মেয়েগুলোর নাম কি বলতো? ভুলে গেছি। বুধবার দিনে কোনাটায় এসে বসে এই জায়গাটায়। সমর্পিতা আছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। ওকে, আর কিছু নাম আছে মনে? দইটা, দইটা আছো? এই দইটা নেই, পেয়ে গেছি একদম।
ঠিক আছে, ওকে, বাকিরা অনেকেই আছে। এইবার রৈখিক সাম্য হয়ে গেল, এন এ ইকুয়াল টু এক্স, ডান দিক বাদিক কাটাকুটি, এন বি ইকুয়াল টু এম জি, ওপর নিচে কাটাকুটি, খেলা শেষ। এইবার ঘূর্ণন সাম্য বিবেচনা করে পাই, লেখো ঘূর্ণন সাম্য বিবেচনা করে পাই। ঘূর্ণন সাম্য আবার তুই প্রথমেই লিখে দিবি, টাও আন্টি ইকুয়াল টু টাও আঙ্কেল। তাহলে এইবার তোর ফার্স্ট প্রশ্ন হওয়া উচিত, স্যার কোন বিন্দুর সাপেক্ষে টর্কটা ক্যালকুলেট করবে? এইটা কিন্তু একটা রিয়েল প্রশ্ন। স্যার এ আছে, সি আছে, বি আছে, আপাতত তিনটে বিন্দু দেখতে পাচ্ছি। এই তিনটে বিন্দুর মধ্যে কার অ্যাবাউটে টর্ক বের করা বুদ্ধিমানের কাজ হবে? শুনে নাও সবাই, যুক্তিটা শুনে নাও। অনলাইনে সবাই কেউ বলবে, কেউ অ্যান্সার দিতে চাও? কেন বলতে হবে না? কোন বিন্দুর অ্যাবাউটে এ, সি আর বি, কোন বিন্দুর অ্যাবাউটে তুমি টর্কটা ক্যালকুলেট করবে বলো তো? রুদ্র পাল বলছে সি, আর কেউ? স্যার সি হবে। সি হবে, আর কেউ? আরো অনেকেই উত্তর দিতে চাইছো, বলো মেয়েরা, বলো মেয়েরা, বলো মেয়েরা কারা কারা আছে দেখতো, হীরার ব্যাপারে মেয়ের উত্তর দিতে বল। অনিন্দিতা বলো। স্যার সি বরাবর, কেন্দ্র মাঝখান থেকে। ওকে ওকে ওকে, শোনো সবাই, তোমাদের সবারই অ্যান্সার আমি দেখলাম। শোনো আমি একটা কথা তোমাদের বলি, সি এর অ্যাবাউটে টর্ক ক্যালকুলেট করা সবচেয়ে বোকামোর কাজ হবে। কিছু মনে করো না, আগে আমার বলতে দাও, লেট মি ফিনিশ। সি এর অ্যাবাউটে টর্ক একদমই ক্যালকুলেট করবে না। টর্ক ক্যালকুলেট করবে সব থেকে বেশি ফোর্স যে পয়েন্ট থেকে কাজ করছে সেই পয়েন্টের অ্যাবাউটে। তাহলে কি হবে? তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে যদি টর্ক ক্যালকুলেট করো, তাহলে এন বি আর এফ দুজনের টর্কই জিরো হয়ে যাবে। তাহলে এই দুটো ইকুয়েশনে থাকবেই না, অনেক সোজা হয়ে যাবে ইকুয়েশন। জেনারেল লজিক হওয়া উচিত, টর্কের ফর্মুলা হচ্ছে আর নর্মাল ইন্টু এফ। তুই ভাব, যেখানে অনেকগুলো ফোর্স আছে, ম্যাক্সিমাম ফোর্সের যদি টর্কটা জিরো করে দেওয়া যায়, তাহলে জীবন অনেক সুবিধার হয়ে যায় না? তাই আমি সব সময় এ, বি আর সি এর মধ্যে দেখবো কোন বিন্দুটায় সবচেয়ে বেশি বল কাজ করছে। বি এর অ্যাবাউটে এখানে টর্ক ক্যালকুলেট, সি এর অ্যাবাউটে করলে একই অ্যান্সার পাবে, এর অ্যাবাউটে করলে একই অ্যান্সার পাবে, কিন্তু বি এর অ্যাবাউটে করলে যারা নিট অ্যাসপিরেন্ট তারাই শুধু চান্স পাবে, বাকিরা ক্যালকুলেট করতে 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 বুড়ো হয়ে যাবে, দেখবে তোমার বন্ধু ডাক্তার হয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, চলো বি এর অ্যাবাউটের টর্ক ক্যালকুলেট করে পাই। এখানে ব্র্যাকেটে লিখবে অ্যাবাউট বি। নিজে যখন অঙ্কটা করবে তখনও কোন বিন্দুর অ্যাবাউটে, রাফ হলেও এটা পাশে লিখবে, নয়তো গুলিয়ে ফেলবে কিন্তু। এইখানে ডিস্টেন্স ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, একটু ফলো করো, এটাই লাস্ট অঙ্ক, ফলো করো। বলতো দেখি মন দিয়ে, একটু বোর্ডের দিকে সবাই, একটু বোর্ডের দিকে সবাই। বি এর অ্যাবাউটে এমজি কোন দিকে ঘোরাবে ওকে? আঙ্কেল না আন্টি? আঙ্কেল না আন্টি? আন্টি, মানে ঘোরাবে অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস অর নো? অনলাইনে প্লিজ রেসপন্স করবে। বি এর অ্যাবাউটে এমজি ওকে কোন দিকে ঘোরাবে? শুধু বি কে দেখ আর এমজি কে দেখ, বাকি গুলিবার। বি এর অ্যাবাউটে এমজি ওকে এই দিকে ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস অর নো? কিন্তু ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা তো এল বাই টু। এমজি ইন্টু এল বাই টু লিখবো কি? লিখলে জিরো পাবে। এমজি ইন্টু এল বাই টু হবে না কেন? কারণ এইটা কি নর্মাল ডিস্টেন্স হলো? তাহলে তুমি কি করবে? নর্মাল ডিস্টেন্স বার করতে হবে, এমজি থেকে বি এর লম্ব দূরত্ব বের করতে হবে। তুমি এমজি কে ডটেড লাইনে তোমার মতো বাড়িয়ে দাও। দেখো তো বি থেকে এমজির ওপর নর্মাল এইটা হবে না? বি থেকে এমজির মধ্যে এমনি ডিস্টেন্স যদি নাও, বি থেকে এমজির মধ্যে এমনি ডিস্টেন্স যদি নাও, তাহলে হবে সেটা এল বাই টু। এই যে বি টু সি, এই ডিস্টেন্সটা এল বাই টু। কিন্তু এটা কি এল বাই টুর সঙ্গে এমজির অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হচ্ছে? না।
তাই আমি কি করব, আমি এমজিটাকে ডটেড লাইনে বাড়িয়ে নিলাম, এটা হচ্ছে বলের ক্রিয়া রেখা, লাইন অফ অ্যাকশন, আজকেই বললাম। তার সাথে বি এর লম্ব টেনে নিলাম। তোরা বল দিদি ভাই, এটা যদি L/2 হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটা হবে L/2, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে প্রথমেই লিখে দেবো, অ্যান্টি ক্লকওয়াইজ বললি তো, অ্যান্টি ক্লকওয়াইজ বললি তো, তাহলে এমজি অ্যান্টি ক্লকওয়াইজের নিচে লিখবো mg ইন্টু L/2 cos থিটা। বল সবাই বল দেখি, কে বলতে পারিস অনলাইনে? অরিত্র আছে অনলাইনে? অরিত্র বলো তো, অরিত্র বলো তো, বি এর অ্যাবাউটে এ কোন দিকে ঘোরাবে? বি এর অ্যাবাউটে এন এ কোন দিকে ঘোরাবে? উত্তর দিচ্ছ না ভিতু, অ্যান্সার দাও অনলাইনে অ্যান্সার দাও। বি এর অ্যাবাউটে এন এ কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, এই দিকে। ঠিক, তাহলে এই দিকে লিখলাম এন এ। তোরা বলতো দেখি নর্মাল ডিস্টেন্সটা কত, কেমন বুদ্ধি দেখি, অনলাইনে কে কে বলতে পারিস দেখি। তানভীর ছাড়া কে কে দেখি তো বলতে পারিস এই এন এর থেকে, বি এর থেকে এন এর ডিস্টেন্স কত? ওই ছেলেটা আছে অয়ন সরকার, শ্রীরামপুরের ব্যাচ। ভয় পাচ্ছ কেন? আমি তো বকছি না তোরে ভাই। বল এন এর থেকে বি এর লম্ব দূরত্ব কত হবে? নন্দিতা বল, এন এ বি এর থেকে কত দূরত্বে অবস্থিত লম্ব হবে? বল। আমি কি বললাম, তোদের একটাই স্বাধীনতা আছে, তুই যেদিকে খুশি এন এ কে বাড়িয়ে দিতে পারিস লম্বটা টানার জন্য। তাহলে এদিকে দেখ, এইটা বি, মন দিয়ে দেখবি একটু প্লিজ এদিকে, এইটা বি, এটা থেকে এটা লম্ব দূরত্ব কিভাবে আসবে? এদিকে বাড়িয়ে না দিয়ে এটা হয়ে গেল এনে, এইটা হয়ে গেল লম্ব দূরত্ব। দেখ এটা যদি এল সাইন থিটা হবে তো, এটা টোটালটা এল, এইটা যদি থিটা হয় এটা হবে এল সাইন থিটা, তাহলে এটাও হবে এল সাইন। তো চোখ কান বুঝে লিখে দাও এন এ ইন্টু এল সাইন থিটা, এন এ এল সাইন থিটা। চলো তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো তো এন এটা কত? এন এ হলো mg/2 cos থিটা। ব্যাস এনে পেয়ে গেলে, এনবি তো আগেই বেরিয়ে গেছে, এনবি মানে এমজি, তাই তো? তাহলে এফ ও পেরিয়ে গেলে, এটাই হচ্ছে এফ। দেখো পুরো অঙ্কটা ডান হয়ে গেল, দেখো পুরো অঙ্কটা ডান হয়ে গেল, মানে আসল জিনিস এটাই। তোমরা মাথায় রাখো আজকের ক্লাসে এই কটা জিনিস, টাউ ইকুয়াল টু আর নর্মাল এফ और আর সাইন থিটা এফ। আমি আর সাইন থিটা এফ এর থেকেও মনে রাখতে বলবো, স্টার দিয়ে রাখ তিনটে, নর্মাল ডিস্টেন্স ইন্টু এফ। তোরা খেয়াল করে দেখ, এখানে কিন্তু সবসময় সাইন থিটা আসেনি, কস থিটা এসছে। নর্মাল ডিস্টেন্সটা তুই যদি ছবি দেখে বুঝতে পারিস, ভুল হবে না। ফর্মুলা দিয়ে লিখতে যাবি, ভুল হবেই হবে। ঠিক, আর মনে রাখবি কি, ঘূর্ণন সাম্য মানে নেট টর্ক 0, মানে ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। ব্যাস, এই দুটোর উপর বেস করে তোমাদের অঙ্ক দেবে। আশা করি তোমরা সবাই পারবে তো? ইয়েস অর নো? পারবে সবাই? ক্লিয়ার? তোমরা সবাই নেক্সট ক্লাসে টর্ক সম্বন্ধীয় পেজ নাম্বার 443 লিখে নাও, পেজ নাম্বার 443 1 থেকে 8 অবধি করবে, আর 17-18 করবে। 1 থেকে 8 আর 17-18, 1 থেকে 8
আর 17-18 সবকটা টর্কের অঙ্ক তোমাদের হোমওয়ার্ক রইলো এই সপ্তাহের জন্য। থ্যাংক ইউ টিল দেন। তোমাদের আর একটা এক্সট্রা ক্লাস নেব একদম শেষের দিকে, সেদিন আমরা শুধু অঙ্ক আলোচনা করব, তার আগে আমাদের সিলেবাস হয়ে যাবে। শুধু প্রবলেম আর কোশ্চেন ডিসকাসের জন্য একটা এক্সট্রা ক্লাস আমি নেব, বাকি আর এক্সট্রা ক্লাসের তোমাদের দরকার নেই। এবার শিডিউল ক্লাস যেরকম হয় সেরকমই হবে, প্রত্যেকটা ক্লাস একটু বেশিক্ষণ হবে এখন, সবাই মাথায় রাখো। থ্যাংক ইউ, গুড ডে।